বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী ও উপস্থিত সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 9 নভেম্বর, রোজ সোমবার সন্ধ্যা 7:30 খেলাধুলার বিষয়ে সরাসরি সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ধনী স্পোর্টসের পক্ষ থেকে। আমি মোহাম্মদ নজরুল ইসলাম খান। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে আমাদের ধনী স্পোর্টসের অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন, এই জন্য আপনাদের সকলকেই জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। সম্মানিত সুপ্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি নারায়ণগঞ্জ জেলার অন্যতম একটি জায়গা, যে জায়গাটি নাম হচ্ছে গোগনগর। সেই গোগনগর বিখ্যাত সকলের কাছে, কারণ এই অঞ্চলে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুক্তিযোদ্ধার বসবাসকারী এলাকাটির নাম হচ্ছে গোগনগর। এবং এক মুক্তিযোদ্ধার বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। তিনি হচ্ছেন আমাদের শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা আফাজউদ্দিন আহমেদী, যিনি মণ্ডল বংশের একজন সুসন্তান এবং ওনারই যোগ্য সন্তান, যিনি ফুটবলের অঙ্গনের একজন বীর প্রতীক আমরা বলে থাকি। এবং দীর্ঘদিন যাবৎ ফুটবল নিয়ে যারা গবেষণারত অবস্থায় আছেন এবং খেলোয়াড় হিসেবে দীর্ঘদিন যাবৎ সময় কাটিয়েছেন, তার মধ্যে অন্যতম আমাদের সেই মোহাম্মদ কাউসার আহমেদ রাজীব। তো সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান চলাকালীন সময় আপনাদের যদি আমাদের আজকের অতিথি, যাকে আমরা ধনী স্পোর্টসের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছি, সেই রাজীব সাহেবের কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো জিজ্ঞাসা থেকে থাকে, এমনকি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে যদি আপনার মতামত থেকে থাকে, তাহলে আপনারা আমাদের লিখে জানাতে কিন্তু ভুল করবেন না। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের সরাসরি সেই আলোচনা অনুষ্ঠানে, যেখানে অপেক্ষারত আছেন আমাদের শ্রদ্ধেয় রাজীব ভাই। রাজীব ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, ভালো আছেন। যেহেতু ফুটবলের অঙ্গনের আপনারা একজন যোদ্ধা, সেই হিসাবে আপনাদের শরীর মন সবসময় ভালো থাকুন, সেটা আমরা সকল সময় কামনা করি। আচ্ছা, যেহেতু অনেক সময় বলা হয়ে থাকে শৈশবে হচ্ছে মানুষের সবচেয়ে একটা ভালো জায়গা, যে জায়গা থেকে কোনো কাউকে জবাবদিহি করতে হয় না, আনন্দের সাগরে ভাসা যায়, সেই একটি স্থান। সেই শৈশবটা কিভাবে আপনি শুরু করলেন, কি রঙ্গন দিয়ে? আসলে আমাদের ফ্যামিলিটা হচ্ছে ফুটবলের মানে ফ্যামিলি। আমার বাবা জেনারেশন টু জেনারেশন। আমার আপনারা জানেন SM সালাউদ্দিন আহমেদ, সাবেক জাতীয় ফুটবলার, আমার চাচা। তো ওনার মানে পথ অনুসরণ করি আর কি আসা। যাই হোক, আমার চাচা বলেন, আমার জেঠা বলেন, আমার আদার্স যে চাচাগুলো আছে, সবাই আসলে ফুটবলের হ্যাঁ, সবাই একসময় ফুটবলার ছিল, ফুটবল খেলতো। তখন তো ক্রিকেট এত জনপ্রিয় ছিল না। তারপর ক্রিকেট আমি ভালো খেলতাম। জি জি। তারপর মানে ফুটবলের প্রতি অন্যরকম একটা অনুরাগ ছিল, প্রেম ছিল। তো আমাদের কোচ শ্রদ্ধেয় আসলাম ভাই জি, উনি আমারে বলতেছে যে ওনার হাত দিয়ে হাতে করি, আব্বুকে বলতেছে যে ওরে পাঠাই দেন। তো বলতেছে তুমি নিয়ে যেও। আচ্ছা। তো আসলাম ভাই আমাকে মনে করেন হাতে মানে ওই অঙ্গনে প্রবেশ করালেন। সুপ্রিয় দর্শক, একটি কথা যখন চলে এসেছে ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ বংশ পরস্পরায় যে খেলোয়াড় তৈরি হয় বা ফুটবলের জগতে আসে, তার মধ্যে যে SM সালাউদ্দিনের নামকরণ করা হয়েছে, তিনি কিছুদিন আগে আমাদের এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছেন। কিন্তু তিনি ছিলেন সেই জাতীয় একজন নক্ষত্র, জাতীয় ফুটবলার SM সালাউদ্দিন। তিনি ক্রীড়াঙ্গনের সাথে ছিলেন দীর্ঘদিন, কাজ করেছেন প্রতিদিন, উন্নতি হয়েছিল দিনাদিন। কিন্তু তিনি চলে গিয়েছেন, হয়েছে অল্প কয়েকদিন। কিন্তু ওনার যে একটি শূন্যতা, ওনার যে একটি শূন্য স্থান পূরণ করার মতো নারায়ণগঞ্জের মধ্যে আমরা দ্বিতীয়টি আর দেখতে পাচ্ছি না। ওনারই সুযোগ্য ভাতিজা বলেছেন, যার কথাটি স্মরণ করেছে, যার হাত ধরে তিনি অনুপ্রেরণা পেয়েছিলেন ফুটবল জগতে আসার জন্য, স্প্রিয়া পেয়েছিলেন এবং আসার যে একটা তাগিদ ছিল, সে তাগিদ দিয়েছিলেন আমাদের সেই জাতীয় নক্ষত্র SM সালাউদ্দিন। তো সালাউদ্দিন ভাই সম্পর্কে যেহেতু বলেছেন, একটু সালাউদ্দিন ভাই সম্পর্কে, তার যে অ্যাক্টিভিটিস, ওনার যে কন্ট্রিবিউশন, অবদান, আপনাদের পাড়া মহল্লা থেকে শুরু করে পুরো নারায়ণগঞ্জ ব্যাপী এবং বাংলাদেশ ব্যাপী যে ওনার অবদান ছিল, সেই অবদান নিয়ে যদি একটু সংক্ষিপ্ত আলোচনা করতেন। আসলে ওনার অবদান বলতে আসলে অনেক সময় চলে যাব, তারপরেও যতটুকু বলতে হয় যে ফুটবলের প্রাণ ছিল। জি। নারায়ণগঞ্জে বলেন, ঢাকাতে বলেন, ওনার ভিতরে মানে ফুটবলের জন্য আলাদা একটা জগৎ ছিল, যে সবকিছুর বাইরেও উনি যদি বলতো যে খেলার জন্য আসছেন, একটা কিছু বলতো, উনি আগে এটার প্রায়োরিটি দিত।
যে না আগে ফুটবল। ফুটবলটা তা আমাদের ক্লাব, আমাদের একাডেমির প্রেসিডেন্ট উনি অনেক দিন যাবত, জি জি মসিনাবন্ত না গোপনগর ক্রীড়া প্রশিক্ষণ আচ্ছা, কেন্দ্র আচ্ছা। অনেকগুলো সংগঠনের সাথে তুমি জি জড়িত। উনি জড়িত। এলাকার মধ্যে বলতে গেলে উনি ছিলেন একজন নক্ষত্র, নক্ষত্র, জি আমাদের এলাকার সর্বসেবা। জি জি তো আমার যেটা ছিল চার সমাজের প্রধান, বাট তারপরে যে উনি উনি ছিল, মানে উনি একজন ছিল, জি জি এটা বলতে হবে যে উনি চেয়ারম্যান না, মেম্বার না, কাউন্সিলর না, কিছু না, বাট উনি একজন, কিন্তু সকলের উপরে আমরা দেখেছি বেস্ট ফ্রম দ্য বেস্ট হিসাবে কিন্তু কাজ করেছি। রাইট। উনি আসলে একটা মানে বিচারাধীন, মানে একটা জাজমেন্ট, হ্যাঁ জাজমেন্ট, এজ এ রিয়েল জাজমেন্ট। জি 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 তার কথাটা সবাই বিশ্বাস করতে হয় যে উনি একটা কথা বলছে এটা আসলে ভালো, ভালো, হ্যাঁ এটা মেনে নিত। আসলে উনি ফুটবলের জন্য বলেন আর এলাকার জন্য বলেন খুবই ভালো। জি মানে ওনার মতো আসলে মানুষ এখন আমরা হারানোর পরে বুঝতেছি আসলে উনি কি ছিল। কি তো যাই হোক, ফুটবলের প্রতি আমি কখনো ওনার কাছ থেকে, মানে আমি না, আমাদের একাডেমি বলেন, গোপনগর বলেন, নারায়ণগঞ্জ বলেন, আমার মনে হয় না কেউ তার কাছে গিয়ে ফিরে আসছে। যদি 5 চাইছে 3 দিছে, দিছে কাউকে, মানে কাউকে মানে খালি হাতে কখনো ফেরত দেয় না, এটা আমি গর্ব করে বলতে পারি। আচ্ছা আচ্ছা। আর উনি সবসময় আমাকে ফুটবলের, মানে ফুটবলে যাওয়ার জন্য কি করতে হবে, করণীয় কি, শিক্ষাটা এই শিক্ষাটা আমি ওনার কাছ থেকে পেয়েছি, খুব ভালো করে আয়ত্ত করতে পারছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, একটা জিনিস আমি সবসময় আপনাদের এলাকা আসলে দেখি, এখানে প্রচুর বীর মুক্তিযোদ্ধাদের সমাগম, প্রচুর বীর মুক্তিযোদ্ধাদের এখানে বসবাস, এবং প্রচুর বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। এই যে দেখা গিয়েছে যে এই এলাকার ভিতরে কেন এত মুক্তিযোদ্ধা তারা ধাবিত হয়েছিলেন আপনি মনে করেন? আসলে আমি যতটুকু, আব্বু যখন, আমরা আসলে ছোটবেলা থেকে আব্বুর সাথে অত ফ্রি ছিলাম না, কথাবার্তা খুব ভয়ে থাকতাম, বাইরে থাকতাম। যখন একটা পর্যায়ে চলে গেছি, আমরা ইন্টার পাস করছি বা খেলাধুলার প্রতি যোগ দিয়েছি, আব্বু তখন আমার প্রত্যেকটা খেলার মধ্যে যেত, আচ্ছা প্রতি খেলার মধ্যে ঢাকা যেত। আচ্ছা আচ্ছা। তো তখন ওই আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে একটু ফ্রি হয়েছি। ফ্রি হওয়ার পর আব্বু যখন অসুস্থ হইল, তখন আমরা আব্বুর কাছ থেকে মানে জানতাম সবকিছু, যে মুক্তিযুদ্ধের সম্বন্ধে কেন, কিভাবে, কখন, আচ্ছা আচ্ছা, এগুলো জানতাম। আচ্ছা। তো তখনই বলতো যে আসলে তার একটা বেজ ছিল, জি ফ্রেন্ড যে একটা বেজ ছিল, মানে একজন চলে গেছে আর কে থাকতে পারেনি। আচ্ছা আচ্ছা। সবাই একত্রিত চলে গেছে। আচ্ছা আচ্ছা। মানে কারো ফ্যামিলি, কারো কি, এটা চিন্তা করে নাই, বন্ধু গেছে, চলো চলো যুদ্ধে যেতে হবে, আমরা যেতে হবে, এরকম একটা মনোভাব ছিল তাদের। ফ্রেন্ড সার্কেলে যারা ছিল সবাই মুক্তিযোদ্ধা, তাদের এই জন্য আমার মনে হয় মানে এলাকাতে বেশি মুক্তিযোদ্ধা আর কি দেখা গেছে যে বন্ধু চলে গিয়েছে, আমিও তার সাথে সে যুদ্ধে যাই, এইভাবেই মানে সেখানে সংখ্যাতীত হয়েছিল। আচ্ছা, বিশেষ করে দেখা গিয়েছে আপনারা তো এলাকায় একটা মাঠ পেয়েছেন, যেটা হলো আমাদের এই চুনকা স্টেডিয়াম, আমাদের সে প্রয়াত জনতা আলী আহমদের চুনকা সাহেবের নামের সাথে নামকরণ করা হয়েছে এই স্টেডিয়ামটাকে। যেহেতু প্রয়াত জনতা আলী আহমদের চুনকার যে নামটা আপনারা পেয়েছেন, এই নামের প্রতি আপনারা কতটুকু সেখানে মর্যাদা দিতে পেরেছেন বলে আপনার মনে করেন? আসলে এই স্টেডিয়ামটা আমাদের এটা আমাদের একাডেমিটা এই স্টেডিয়ামই হচ্ছে। তা আমরা চেষ্টা করতেছি যাতে, তার আগেও আমরা চেষ্টা করছি যে একটা টুর্নামেন্ট ছাড়ার জন্য তার নামে। উজ্জ্বল ভাইয়ের সাথেও কথা হয়েছে, উনিও আন্ডার 10 বা 12 টুর্নামেন্ট করতে চেয়েছিল, বাট ওই করোনার কারণে হয়নি, বা মাঠটা পুরোপুরি হয়নি, সংস্কার হয়নি, প্রবলেম ছিল বিধায় আমরা আসলে এই জিনিসটা আগাইতে পারিনি। তারপরে আমরা এখন একটা ডিসিশন নিয়েছি যে এস এম সালাউদ্দিন আহমেদের নামে একটা টুর্নামেন্ট, আমরা একাডেমিক প্রেসিডেন্ট হিসেবে, আমরা সম্মান হিসেবে আমরা একটা টুর্নামেন্ট চালাবো। আমরা আমাদের একাডেমির সবাই আমরা বসে আলোচনা করছি। তো রিসেন্টলি আশা করি আপনারা নিউজ পাবেন। আচ্ছা, তাহলে আপনি বলতেছেন যে চুনকা চেয়ারম্যানের নামে একটা টুর্নামেন্ট হবে, এস এম সালাউদ্দিন আহমেদের নামে চুনকা স্টেডিয়াম। দুইটা সমৃদ্ধ, ধন্যবাদ আপনাকে। যেটা আপনারা এই মাঠটা পেয়ে কতটুকু উপকারভোগী হয়েছেন বলে মনে করেন? আসলে এই মাঠটা খুব, আমরা তো তখন কুমিদিনী মাঠ করতাম। জি জি। কুমিদিনী মাঠে তো 3টা একাডেমি কোচিং করতো, চাচা আমরা। তারপর আমরা চলে গেলাম লুহিয়ার মাঠ। জি। ওইখানেও অনেক বছর করার পরে ওটা তো চলে গেল ব্যক্তিগত মালিকানাধীন। তারপর আমরা মানে ছন্নছাড়া হয়ে গেল। যেমন সৈয়দপুর মাঠে আমরা স্কুলে তখন, যখন স্কুল চলাকালীন আমরা ঢুকতে পারতাম। আচ্ছা আচ্ছা।
স্কুল পরে আমরা যেতে প্র্যাকটিস হতো আর কি। করতাম। দেখা গেছে যে এই সিজনটার মধ্যে 4টা স্কুল ছুটি হইতো, জি। 4টায় অলরেডি সন্ধ্যা, প্র্যাকটিসের সুযোগ পাইতাম না তখন। তো এই মাঠটা আমাদের মানে অনেক উপকার হয়েছে, আচ্ছা। একাডেমির জন্য বলেন, এলাকার জন্য বলেন, সারাদিন এই খেলাধুলা চলে। আসলে খেলাধুলা ছাড়া তো হয় না। মানুষ হয় না। আচ্ছা আচ্ছা খেলাধুলা বলেন, হাঁটাহাঁটি বলেন, মানে সবাই আসে একটু ফ্রেশ মাইন্ড। আচ্ছা আচ্ছা নদীর পার এটাই। আচ্ছা, দেখা যায় যে অনেক সময় সমাজের মধ্যে কেউ কেউ অশান্তি করে বেড়ায়। আমরা বলে থাকি অশান্তি যুদ্ধ থেকেও গুরুতর। এই যে সামাজিক অশান্তি, আপনার সমাজে কিরকম অশান্তি আছে বলে আপনি মনে করেন বা নেই বলে মনে করেন? আসলে কোথায় কি আমি জানি না, আমি সারা বাংলাদেশ ঘুরে বেড়েছি। আমাদের সমাজ ব্যবস্থাটা জি। বিফোর 3 বছর আগে আচ্ছা সমাজ ব্যবস্থাটা আমি মনে করি সারা বাংলাদেশের সবচেয়ে সুস্থ এবং সঠিক সমাজ ব্যবস্থা ছিল আমাদের। ধন্যবাদ। আমাদের এই সমাজটা, জি জি জি, 4টা সমাজ, 4টা সমাজের ইউনিটিটা খুব ভালো ছিল। ভালো ছিল। হ্যাঁ, এটা অনেক- হয়তো এখন অনেকে আমাদের কিছু মুরব্বী মারা যাওয়াতে আমরা আসলে শূন্যস্থান পূরণ করতে পারতেছি না। চেষ্টা করতেছি আমরা এই যেমন আমাদের সমাজটা, আমার চাচা হচ্ছে এখন জি জি, বড়, জি জি, তো ওনারে নিয়ে আমরা চেষ্টা করতেছি মাদক বিরোধী, হ্যাঁ তারপরে ঝগড়াঝাটি, এগুলো আসলে আমাদের সমাজটা খুবই ভালো, ঝগড়াঝাটি কোনো ই নাই। যখনই কোনো অঘটন ঘটতেছে আচ্ছা আচ্ছা, পুলিশ জানার আগে, পুলিশ যাওয়ার আগে আমাদের সমাজপতিরা এটা ফাইনাল করবে, ডিসিশন দেবে, বিচার করবে। যদি না হয় তাহলে আশা করি এতদিন আমি ছোট থেকে বড় হয়েছি, কখনো মানে পুলিশ আইসা ওরকম ভাবে আপনারা এটা সমাজের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ফেলছে। আন্ডার কন্ট্রোল করে হ্যাঁ, ফেলছে। পুলিশও সময় ইয়ে থেকে, থানা থেকেও বলছে যে আপনারা আগে সমাধান করেন, না পারলাম না পারলাম আমরা দেখে আসছি যে সমাজ ব্যবস্থাই প্রশাসনকে সাপোর্ট করা, প্রশাসনকে এই ব্যাপারে সহযোগিতা করে আমাদের কাজ। তাহলে কি আপনি মনে করেন যে পাড়া মহল্লায় যে সমস্ত ক্লাব বা আপনার সামাজিক সংগঠনগুলি গড়ে উঠেছে, এটি গড়ে ওঠা প্রয়োজন মনে করেন? অবশ্যই প্রয়োজন। সামাজিক সংগঠন বলেন, স্পোর্টস বলেন, এইসব জিনিস থাকলে সবাই সমাজে ক্লাবের মধ্যে আসবে, মাঠে খেলাধুলা করবে। মানে এখন তো সব মোবাইলের যুগ, সবাই তো মোবাইল নিয়ে বসে থাকে, কোনো 5 জন বসে রয়েছি, 5 জন মোবাইল। এটা তো আসলে তো ব্যবহারের একটা বয়স আছে। আপনি কোন বয়সটাকে সুইটেবল মনে করবেন ব্যবহারের জন্য? আসলে সুইটেবল বলতে গেলে 18 ওভার হলে আমার মনে হয় 18। এর আগে তো দেখা গেছে যে এখন 8 বছর 10 বছর, এখন তো 5 বছরের বাচ্চাদের হাতে মোবাইল। এতে কি আপনার মনে একটা বিষণ্ণ আসে না অবশ্যই যে এরা আসলে অন্য পথে চলে যাচ্ছে, মিস অফ দা গাইড হয়ে যাচ্ছে? এটা আসলে এটাই মানে সমাজের মানে ক্ষতি কারণের অনেক দিক। আসলে আমরা তো ইন্টারনেটটা ইউজ করি ভালোর জন্য, এটাকে খারাপের দিকে নিয়ে গেলে তো আর এটা কারণ। এই জন্য বলছে যে সন্তানদের নিয়ে যে সুখী সেই যথার্থ সুখী, আর যে সন্তানদের নিয়ে সুখী নয় সেই হচ্ছে সবচাইতে দুঃখী। তাহলে আমরা কিভাবে আমাদের সন্তানদের নিয়ে আমরা সুখে থাকতে পারি বলে আপনি মনে করেন? এটা আসলে মেনটেনের ব্যাপার। জি, যেটা মেনটেনের ব্যাপার আসলে ফ্যামিলি থেকেই শিক্ষা। এটা জি, ফ্যামিলি যেভাবে চালায় নেবে, ফ্যামিলি যেভাবে শিক্ষা দেবে, জি জি, সেইভাবেই বড় হবে। তাহলে আমাদের যারা আজকে অনুষ্ঠানটা দেখতে পাচ্ছেন ধনী স্পোর্টসের মাধ্যমে, ওনারা ওনাদের সন্তানদেরকে কিভাবে লালন করলে সন্তানটা ভালো একটি জায়গায় যেতে পারে বলে আপনি মনে করেন, যেহেতু আপনি একজন পিতা? আসলে খেলাধুলার বিকল্প কোনো কিছু নেই, জি, খেলাধুলার সঠিক পথে আসতে হবে। যদি মনে করেন এই যে আমরা ছোটবেলায় খেলাধুলার মধ্যেই থাকছি, সারাদিন খেলতাম। সকালবেলা 9টার পড়া থেকে ওইটা ক্রিকেট খেলতাম, বিকালে ফুটবল প্র্যাকটিস করতাম, আইসা আবার পড়তাম, আবার সকালবেলা সেম টু সেম। আমাদের মোবাইল ছিল না, আমরা ওইভাবে যাইনি। দেখা গেছে যে আমরা এই যে এত বছর ফুটবল খেললাম, কেন খেললাম? আসলে এটা রিয়েলাইজ করতে গেলে তখন চিন্তা করে দেখতে পাই যে আসলে কেন খেললাম, এত বছর খেললাম, 18 বছর 19 বছর খেললাম, কিভাবে খেললাম। আমরা যখন ক্লাবে 2001 খেললাম, 10:30 লাইট অফ, 11টায় ঘুম, সকাল 7টায় উঠতাম, ফ্রেশ মাইন্ড, ঘুম, রেস্ট, ডিসিপ্লিনে ছিলাম। দেখেন এখন আমরা নর্মালি আমি রাত জাগি, সকালে উঠি তাড়াতাড়ি, বা উঠে গেলাম 9টার দিকে, অনেক সময় 10টা বাজে ঘুমাই। দীর্ঘদিনের অভ্যাসটা এখনো সকালে ওঠার অভ্যাসটা আছে? সকালে এখন আমি একটু বেশি ঘুমাই, দেখা গেছে কাজ নেই বা একটু করোনার দিনে বের হই না। এই যে আমাদের মানে আগের তুলনায় এখন যে ডিফারেন্সটা, এই জন্য হয়তো অনেকে
আচ্ছা, হচ্ছে না, যেমন আমরা ব্যথার প্রবণতাটা বেশি এখন বেশি, খেলাধুলা, হ্যাঁ, হ্যাঁ। কারণ হচ্ছে আনডিসিপ্লিন, জি জি ঘুম নাই, সারাদিন মোবাইল, সারাদিন অন্য চিন্তা ভাবনা, জি জি জি। খেলাধুলার প্রতি নেই, এই জন্যই আর কি। তাহলে কি বলতে চাচ্ছেন যে আপনাদের সময় যে একটি চেতনা ছিল খেলাধুলার প্রতি, এখন সেই চেতনাটা মোবাইলের কারণে লুপ্ত হয়ে যাচ্ছে? লুপ্ত হয়েছে, আচ্ছা, right. এটা আমাদেরকে ব্যথিত করে আমাদের সেই ফুটবল সমাজকে। এখন ফুটবল তো মনে করেন অনেকে মোবাইলেই খেলে ফেলে, জি জি মোবাইলে খেলে ফেলে। আসলে ফুটবলের প্রতি, ফুটবল যখন আমি মাঠে যাব, আমরা চিন্তা করতাম, আমাদের শিক্ষা দিছি, আমরা শিক্ষা নিছি, যখন মাঠে গেছি আমরা তখন মাঠের চিন্তাই করছি, মাঠের চিন্তা করেছি। বাইর আউট অফ সব কিছু চিন্তা ভাবনা বাদ, যখন খেলার দিক দিয়ে গেছি খেলার চিন্তাই করছি। করেছি। আর এখন তো খেলার চিন্তা গেলে মানে খেলার দিক চিন্তা নেই, যখন কখন প্র্যাকটিস থেকে উঠবো, হ্যাঁ হ্যাঁ কখন ওদিকে যাব, কখন ওদিকে যাব, যাবো। এই চিন্তাটা এসে পড়ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক। আজকে আমাদের সে ধনী স্পোর্টসের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের সে মোহাম্মদ কাউসার আহমেদ রাজীব, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। যে বীর মুক্তিযোদ্ধারা রণাঙ্গনে রণতুর্য হয়ে তারা কিন্তু সেই দিন বীর সৈনিকের ন্যায় যুদ্ধ করার মধ্য দিয়ে এই বাংলাদেশটাকে আমাদের হাতে তুলে দিয়েছিলেন। আসুন আমরা সুন্দরভাবে আমাদের বাংলাদেশটাকে সাজাই, ক্রীড়াঙ্গনের মাধ্যমে কিন্তু আমরা সাজাতে পারি। যেভাবে সাজিয়েছিল আমাদের সেই 1971 সাল মহান মুক্তিযুদ্ধের সময় যে আমাদের স্বাধীন বাংলা নামের একটি ফুটবল দল ছিল, তারাও কিন্তু সেই দিন কিন্তু খেলার মধ্য দিয়ে মানুষের সেই দোরগোড়ায় পৌঁছতে পেরেছিল। আসুন সকলে মিলে এক কাতারে দাঁড়িয়ে বাংলাদেশটাকে স্বাধীন করি। সুপ্রিয় দর্শক, যেহেতু আমরা এইভাবে আমাদের ধরনী স্পর্শটা সকল সময় চাচ্ছে যে সমাজটা কিভাবে ডেভেলপ করবে, কিভাবে ক্রীড়াঙ্গন ডেভেলপ করবে, ক্রীড়াঙ্গন ডেভেলপ করলে আশা করছি আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরাও ডেভেলপ করবে। সেই একজন ডেভেলপমেন্ট সন্তানকে নিয়ে আজকে আমরা কথা বলছি। আচ্ছা রাজীব ভাই, আপনি তো নারায়ণগঞ্জে দেখা গিয়েছে পরতে পরতে সকল ডিভিশনে খেলেছেন, প্রথম বিভাগে খেলেছেন, বা ঢাকা কোন কোন ডিভিশনে আপনার পদচারণা ছিল, বিচরণ ছিল আপনার? আমি 2001-এ সেকেন্ড ডিভিশন স্টার্ট করলাম, 1997-তে আমরা পাইনিয়ার চ্যাম্পিয়ন হলাম, রানার্স আপ হয়েছি, রেইনবো অ্যাথলেটিক খেলাম। আচ্ছা আচ্ছা, রেইনবো অ্যাথলেটিক্স। রেইনবো অ্যাথলেটিকের চ্যাম্পিয়ন, রানার্স আপ হওয়ার পরে আমরা থার্ড ডিভিশন আর আমি খেলি নি, আচ্ছা ওটা পরীক্ষার জন্য খেলি নি। তখন 2000 আমি সেকেন্ড ডিভিশন শেখ রাসেলে শেখ রাসেল গেলাম, যাওয়ার পরে শেখ রাসেল খেললাম। তখন আমাদের টার্গেট ছিল মানে থাকার জন্য। জি 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 যখন ফার্স্ট রাউন্ডে আমরা খুব ভালো একটা রেজাল্ট করলাম, নাম্বার 1-এ চলে গেলাম, তখন শেখ রাসেলের নুর আলম চৌধুরী ভাই আসলো, এসে বললো যে টিম যখন উঠবো টিম আমি উঠাবো, আচ্ছা। তোমরা আমার পাশে থাকবা, আচ্ছা, আমি তোমাদের পাশে আছি, আচ্ছা। তোমরা খেলো। খেলো। তো আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হয়ে গেলাম। আচ্ছা। চ্যাম্পিয়ন হওয়ার পরে তারপরেই 2002-3-এ আমরা ফার্স্ট ডিভিশন খেললাম। জি। ফার্স্ট ডিভিশন আমরা ইনশাল্লাহ সাথে সাথে আমরা রানার্স আপ হয়ে গেলাম, রানা সাহেব বলো। রানার্স আপে প্রিমিয়ারে উঠে গেলাম। হুম। প্রিমিয়ারে উঠে যাওয়ার পরে থেকে তারপরে আমি শেখ রাসেল থেকে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে খেললাম হচ্ছে দীপালিতে আচ্ছা, ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন। দীপালিতে খেললাম, দীপালিতে খেলার পর দীপালি ইনশাল্লাহ রানার আপ হইয়া আচ্ছা আচ্ছা আচ্ছা। ফরাজগঞ্জ, দীপালি, রহমতগঞ্জ, রহমতগঞ্জ, তিনটা হ্যাঁ, টিম তিনটা উঠলো। টিম। দীপালি প্রিমিয়ার গেল, প্রিমিয়ারে থেকে তখন প্রিমিয়ার চলতেছে, প্রিমিয়ার, হ্যাঁ তখন প্রিমিয়ার ছিল। তখন দীপালিতে প্রিমিয়ারও খেললাম। খেলার পরে মাছ খেলার পথে আমার মানে হাঁটুতে ব্যথা পেলাম, আচ্ছা আচ্ছা। লিগামেন্টে চোট পেলাম। চোট পাওয়ার পর আমি ক্লাব থেকে আইসা করলাম, আসার পরে বোম্বেতে চিকিৎসা করাইলাম, করার পরে ইনশাল্লাহ মাঠে আসলাম। আচ্ছা, বোম্বেতে চিকিৎসা করলেন কি নিজ অর্থে না ক্লাবের না, অর্থে? নিজ অর্থে। আচ্ছা আচ্ছা। কেন ক্লাব কি এই ধরনের কি দায় কি তারা নিতে চান না? না, ক্লাব তখন আসলে ক্লাবই চলছে খুব মানে সাময়িক, আচ্ছা আচ্ছা। খুব অল্প ইয়ের মধ্যে। হুম হুম। তো আসার পরে খুব ভালোভাবে সুস্থ হয়ে মাঠে ফিরলাম। ফিরার পরে তো শুরু হলো ওই যে বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ড, এক বছর চলে গেল। আচ্ছা। তো ওটা ঠিক হওয়ার পরে খেললাম সানরাইজ। সানরাইজে ইনশাল্লাহ রানাররা বললাম না যে চ্যাম্পিয়ন হয়েছি, আসলে খেল নেই আমার। তো হওয়ার পর আমি চলে গেলাম 2008-এ ফরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা। তারপর থেকে 2016 পর্যন্ত ইনশাল্লাহ জি জি। বি লিগই খেললাম, প্রিমিয়ার লিগই খেললাম। ফরাজগঞ্জে খেললাম, খেলার পরে এক বছর আসলাম সুপ্তারা যুব সংসদ, জি, নারায়ণগঞ্জে, নারায়ণগঞ্জে প্রিমিয়ারে খেলছে এক বছর। জি। তারপরে আবার ফরাজগঞ্জে চলে গেলাম, ফরাজগঞ্জে খেললাম একটা না 2 বছর, খেলার পরে ক্যাপ্টেন্সিও করলাম। করার পরে ফরাজগঞ্জ রেলিগেট হওয়ার পরে আমি চলে গেলাম রহমতগঞ্জে। জি। রহমতগঞ্জে খেলার পরে ওই বছর আমরা 3য় স্থান অর্জন করলাম। তারপরের বছর আবার খুব ভালো টিম করলাম,
টিম করার পরে আমরা অপরাজিত চ্যাম্পিয়ন হলাম। আচ্ছা। চ্যাম্পিয়নের পরে আবার প্রিমিয়ারে খেললাম। হ্যাঁ। প্রিমিয়ারে খেলার পরে পরের বছর আমি ঢাকা মোহামেডানে গেলাম। মোহামেডানে, হ্যাঁ। মোহামেডানে খেলার পরে আচ্ছা, আসলে একটা গেম আচ্ছা, একটা ধন্যবাদ। ফ্যামিলি কারণ যেহেতু একটা কথা সবসময় আমরা উচ্চারণ করি, সেটা হচ্ছে খেলার মধ্যে আপনারা আজকে খেলছেন, খেলার ভিতরে তো অনেক সময় দুর্ঘটনা আল্লাহ না করুক হয়ে যেতে পারে। এই যে আপনাদের যে একটা জীবন বীমার যে একটা বিষয়, এটা নিয়ে আমরা ভাবতে দেখি না কাউকে। এটা কেন? এগুলা এটা কি আমরা তো প্রত্যেকটি ক্লাবের থাকা উচিত না? অবশ্যই থাকা উচিত, এটা ব্যক্তিগত থাকা উচিত, ক্লাবের থাকা উচিত। এই ধরনের চিন্তা ভাবনাগুলো আসলে আমরা কখনো আগে চিন্তা করিনি। এখন আপনাদের ফুটবল সমাজ থেকেও কি এটা তাগাদা দেওয়া উচিত না? এটা অবশ্যই তাগাদা দেওয়া উচিত, এবং ইভেন কি ন্যাশনাল টিমের প্লেয়ারদের করছে, জানি না আমি এখন জি। এটা কি চলতেছে কিনা আচ্ছা। বা করা পর্যন্তই আছে কিনা। হ্যাঁ, হ্যাঁ, তবে ব্যক্তিগতভাবে আমি বলবো যে আসলে ইন্স্যুরেন্স করা উচিত। ব্যক্তিগতভাবে প্লেয়ারদের নিজের অর্থায়নও করা উচিত, যদি ক্লাব না করে বা জি 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 না করে নিজের ব্যক্তিগত। কারণ খেলতে গেলে যারা ব্যথা পাবে তারাই বুঝতে পারবে যে আসলে ব্যথাটা কি, ব্যথাটা কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর চিকিৎসাটা কি জিনিস। চিকিৎসা আসলে চিকিৎসা কিছু না, অপারেশনও কিছু না, আচ্ছা। যে মানসিক যে একটা টেনশন, টেনশন, মানসিক যে একটা মানে কি বলবো আসলে বুঝাতে পারবেন এত কষ্ট। এত কষ্ট। মানে যারা ফুটবলের প্রতি ভালোবাসে, ফুটবলের প্রতি ভালোবাসে, তারা কখনো মাঠের বাইরে থাকবে এটা আসলে। আসলে আমি প্রায় 4 মাস মাঠের বাইরে ছিলাম, বাইরে ছিলাম, তখন মনের ভিতরেই যন্ত্রণাটা বেশি। অন্য কোনো চিন্তাই করিনি তখন, শুধুই মানে ঘুমাইতাম, ঘুম আসতো না। আচ্ছা, আচ্ছা। পায়ে কি হলো, পায়ে কি হলো, মাঠে যাইতাম, কষ্ট হইতো যে সবাই প্র্যাকটিস করতেছে আমি আমি পারতেছি করতে না। পারতেছি না। আমি বাঁশি নিয়ে বাজাইতাম, আমি করতাম। মানে আসলে এটা যা ফুটবলের ভালোবাসে তারা আসলে এইভাবে থাকতে পারে শারীরিক না। ব্যথার চেয়ে মনের ব্যথাটাই মানসিক ছিল ব্যথাটাই সব- মানসিক ব্যথাটাই, কেন আমি মাঠে আসতে পারতেছি না, কামব্যাক করতে পারতেছি না, এই যে একটি বিষয়। আচ্ছা, যেহেতু আপনি নারায়ণগঞ্জ অঙ্গনে বহু কিছু করেছেন, নারায়ণগঞ্জ অঙ্গনে আপনার আমরা পদচারণা দেখেছি, শুনেছি। এখন দেখা যাচ্ছে যে আপনাদের গ্যাপটা, আপনারা পর্যন্ত যে একটা স্পিড ছিল, আমরা বলে থাকি ফুটবল হচ্ছে স্পিড, স্ট্যামিনা অ্যান্ড দ্য স্কিল, বাট এই তিনটি ধারা দিনাদিন কেন যেন মনে হচ্ছে যে থেমে 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 হচ্ছে, এক একজন জ্বলে আবার ধপ করে নিভে যাচ্ছে। ওই যে এটার একটাই কারণ, ওই যে আমি বললাম আপনাকে, ডিসিপ্লিন। আচ্ছা। ডিসিপ্লিন, ক্লাব বাসা ডিসিপ্লিনের মধ্যে নাই। এখন কি ক্লাব থেকেও কি সেই ডিসিপ্লিনের কি কমে গিয়েছে বলে মনে হয়? ডিসিপ্লিন ক্লাব থেকেও কমে গেছে আমি মনে করি। তারপরে আবার মনে করেন যে আমরা যেভাবে মানে খাওয়া দাওয়া মেনটেনেন্স যেটা বলে, মেনটেনেন্স গুলো এখন নাই আমার। আবার মনে করেন আমরা যখন খেলছি বা মনি ভাইয়েরা, আমার ভাগ্য হয়েছে আনন্দ ভাইয়ের সাথে খেলার, হ্যাঁ মনি ভাইয়ের সাথে খেলা, কাঞ্চন ভাইয়ের সাথে খেলার। মানে তাদের যে একটা স্পিড ছিল বা স্পিয়া ছিল ফুটবলের প্রতি, আসলে আমাদের তাদের কাছে শিক্ষা। এখনকার ফুটবল কিন্তু অনেক ডেভেলপ, হাই লেভেলের প্র্যাকটিস, হাই লেভেলের কোচ, সবকিছু হাই লেভেল। তারপরও কেন জানি এটা হচ্ছে নৈপুণ্য। হ্যাঁ, এটা আসলে আমি বলবো যে আসলে ফুটবলে মনোযোগী একটা ব্যাপার, সেটা হচ্ছে না মনে হয়। আর নয়তো একাডেমিক কিছু প্রবলেম হচ্ছে না, নিচ থেকে যে ফুটবল তৈরি হবে ওই দিকটা আসলে আমার মনে হয় হচ্ছে না। আমরা কি মনে হচ্ছে যে রুট অফ দ্য ডেভেলপমেন্ট, কারণ নারায়ণগঞ্জে হ্যাঁ গ্রাসরুট রাইট, এটাই বলছি আমি যে নারায়ণগঞ্জে আমাদের যে 5টা-6টা একাডেমি আছে কিন্তু সব পুরনো। আচ্ছা। আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখতেছি যে বিদ্যুৎ চাচা, জয়দেব দাদা, আসলাম ভাই, হ্যাঁ, তারপর হচ্ছে দুলন ভাই, এই 3টা তো এটা খুবই পুরানো। যে এই একাডেমি থেকে প্লেয়ার বের হয় নাই এটা কেউ দেখাতে পারবে না, অজস্র প্লেয়ার বেরিয়েছে। তো এই যে একাডেমিগুলো, এখন সুজন ভাই আসছে, এখন জাকির আসছে, এখন ওর আসছে, এটা খুব ভালো দিক। বাট এই লেভেলটাই সংখ্যা বাড়ছে, এই লেভেলটা আমি মনে করি যদি বিএফএফ এই দায়িত্বটা নেই, আমার মনে হয় ফুটবলটা আবার আগের জায়গায় ফিরে। তাহলে ডিএফ এর কাছে আপনার কোনো বিনিয়োগের সহিত কোনো আবেদন থাকবে? ডিএফ এর কাছে এটাই আবেদন যে প্রতি বছর লিগটা টু বি কন্টিনিউ, টুর্নামেন্ট করুক, খেলতে থাকুক। আসলে প্লেয়াররা যদি যখন খেলাটা না থাকে তখন মানসিকতাই থাকে না, প্র্যাকটিস করবে। যে প্লেয়াররা যেমন দেখা গেছে যে এখন কোনো খেলা নেই, প্লেয়াররা দেবে না আসো প্র্যাকটিস করি, ভালো লাগতেছে না। যখন মনে করি যে খেলা আছে, সামনে খেলা আছে, তখন কিন্তু প্লেয়াররা
ইজিলি প্র্যাকটিসে মনোযোগী হয় যে না আমার খেলতে হবে। জি জি তো এই জিনিসটা আসলে খেলার মধ্যে থাকলে ডিএফ এর উচিত বেশি বেশি পরীক্ষার মধ্যে পরীক্ষার মধ্যে থাকলে না। আচ্ছা, এখানে দেখা গিয়েছে আমরা সবসময় বলে থাকি 2-2-4 আবার 2-2-4। ঠিক ডিএফ যদি 2 হয় এবং ডিএফএ কে সহযোগী যে ক্লাবগুলো আছে তারা যদি 2 হয় সেখানে কিন্তু 4 হবে। দেখা গিয়েছে আমরা ডিএফএ কে বলেই কিন্তু আমরা আমাদের কথাটা শেষ করি, বাট আমাদের তো দায়িত্ব আছে আমাদের ক্লাব হিসেবে। আমি তো একটা ক্লাবের প্রতিনিধি করি, আপনার একটি ক্লাবের প্রতিনিধিত্ব করেন, আমাদের কি দায় নেই? আমাদের কি ওনাদেরকে সহযোগিতা করার জন্য কি আমাদের সে দায় নেই? অবশ্যই দায় আছে, অবশ্যই আছে। আমরা ক্লাবদের ডিএফএ যদি সাহায্য করে ক্লাবদেরও ডিএফএ কে সাহায্য করতে হবে, তা নাহলে তো হবে না। তা না হবে না, এক পেছনে কম্বিনেশন থাকতে হবে আমাদের কাজের মধ্যে। কম্বিনেশন হয়। চমৎকার একটা ডিএফএ 4 বলছে, ইয়ে 4 হবে না, 3 হবে। ওকে, মাইনে নিলাম। খেলা থাকতে হবে, যত কিছু খেলা থাকতে হবে। আমি একজন স্পন্সর দিল না, আমার ভালো লাগলো না, ভালো লাগার কোনো বিষয় না। আসলে স্পন্সর আসছে এইটি সবচেয়ে বড়। আমরা ওনাকে আমরা ওয়েলকাম জানাই, সাধুবাদ জানাই, ওইভাবেই চলে। দেখেন আজকে দেখেন এই আমি বলবো ইপিলিয়নের মামুন ভাইয়ের কথা বলবো। উনি আসলে ফুটবলের জন্য অনেক করতেছে। আমি যতটুকু জানি প্রত্যেকটা একাডেমিতে বল দিচ্ছে, জার্সি পেন দিচ্ছে, মোজা দিচ্ছে, প্র্যাকটিস সরঞ্জাম দিচ্ছে, মাসিক একটা সম্মান। এটা কিন্তু উচিত ছিল ডিএফ এর। ডিএফ এর সম্মান এগুলো দেওয়া উচিত ছিল। ডিএফ এ যদি বছরে একবার এই জিনিসগুলো একাডেমিতে দিত, আমার মনে হয় আরো একটা ডেভেলপ হতো, খেলোয়াড়রা উদ্বুদ্ধ হতো। তো এই জিনিসগুলো ফেডারেশনও করা উচিত, ডিএফ এর করে। আমি ফেডারেশনকে ধন্যবাদ জানাই যে রিসেন্ট এই প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা একাডেমিকে অন্তর্ভুক্ত করছে। এগুলো যদি সঠিকভাবে পরিচালনা করা, আমার মনে হয় খুব ভালো একটা ভালো দিক। আমরা ধন্যবাদ জানাই। সুপ্রিয় দর্শক, যেহেতু যারাই যত ভালো কাজ করবে আমরা সেই কাজের সাথে থাকবো, এটি আমাদের দৃঢ় প্রত্যয়। আচ্ছা রাজীব ভাই, যেহেতু আপনারা একটা কোচিং ডিপার্টমেন্ট চালু করেছেন, গোগনগর ফুটবল কোচিং, এটা অনেক পুরনো, বাট এই যে এই এলাকাকে কিভাবে এটা মেনটেনটা করতেছেন আপনারা এই গোগনগর ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে? আসলে ক্রীড়া জগতে আমাদের গোগনগর এলাকায় এমন কোনো মানুষ নাই যে ইয়াং জেনারেশন যারা ফুটবল খেলেনি। আমাদের এজ লেভেল বলেন আর আমাদের এজ মানে উপরে বলেন, নিচে জানি না, নিচেটা আসলে অবশ্য অনেকে হয়নি। তারপর আমাদের এজ লেভেল আর হলো আপ লেভেলের এজ লেভেল এমন কোনো মানে পুরুষ নাই যে ফুটবল মানে আসলাম ভাইয়ের কাছে মানে যে প্র্যাকটিস না করছে। অজস্র। বাট তখনও কিন্তু ফুটবলের একটা ক্রেজ ছিল, ফুটবলের প্রতি ছিল যে প্র্যাকটিস। আমরা যখন প্র্যাকটিস করতাম রুহিয়ার মাঠে, তখন বিকালবেলা অনেক মানুষ হইত, অনেক মানুষ হইত। এই মানুষ হওয়াতেই কিন্তু আমরা আরো উদ্বুদ্ধ হইতাম যে না, মানুষ দেখতেছে, আমরা খেলতেছি। এই জিনিসটাও কিন্তু এখনো আমরা ইভেন আমাদের একাডেমিতে প্র্যাকটিস করার সময় অনেক মানুষ, এটাও কিন্তু একটা যে দর্শক আসে না কেন, দর্শক আসে না কেন, এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার। আচ্ছা রাজীব ভাই, যেহেতু আপনার একাডেমি থেকে একটি ছেলে ইতিমধ্যে সে বসুন্ধরা কিংসের একজন ভালো সাইব স্পোর্টিং এর দুজন, আরাফাত সবচাইতে আপনার ট্রান্সফার ফি বাংলাদেশের মধ্যে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি ওর নামে কিন্তু হয়েছে। এটা আপনার কতটুকু গর্ব? অবশ্যই গর্ব। আমাদের একাডেমির প্লেয়ার, আমাদের ছোট থেকে আমরা ওরে মানে একাডেমি থেকে দেখছি, গর্বের তো বিষয়। আসলে আমাদের ও ন্যাশনাল টিমে খেলছে, তার আগেও খেলছে, জুমরাতুল মিঠু আসছিল, গুল ভাই আসছিল, তারপরে ছিল রনি ইসলাম। আর ইউথ লেভেলে তো আমাদের প্রতি বছর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ইউথ লেভেল ইন্টারন্যাশনাল মানে বাংলাদেশের প্রতিনিধিত্ব ইউথ লেভেলের অনেক প্লেয়ার ন্যাশনাল টিমের রনি ইসলাম খেলছে, জুমরাতুল ইসলাম মিঠু ভাই খেলছে, গুল ভাই খেলছে, তারপর আরাফাত, আলামিন, আরাফাতের সাথে কিন্তু আলামিন আছে। তো ভবিষ্যতে ইনশাল্লাহ দেখবেন, আশা করি। তাহলে আপনি কি আশা করেন যে এই আরাফাত বাংলাদেশের মূল দলে খুব শীঘ্রই চান্স পাবে? অবশ্যই, যেহেতু ওর বয়স কম, আশা করি যে ও যদি মেনটেন করে সেভাবে ফোকাস দিচ্ছে, যেভাবে মেনটেন করতে পারে ওকে মানে আসলাম ভাই অনেক ভালো করে বুঝায় সবকিছু বুঝে। আসলাম ভাইয়ের সাথে আসলে ও ফুটবলে আসাটা আমি ওরে মানে ওরা কি বলে এটা, যে ও একটা মানে ব্র্যান্ড হইতে পারে, যে ও যে পরিশ্রম করছে আসলাম ভাইয়ের সাথে ফুটবলের প্রতি যে লাইগা থাকাটা, যেমন আমরা থাকছি, আমাদের পরে আর এই জিনিসটা দেখিনি যেটা ওর ভিতরে ছিল, যে ফুটবলের
মধ্যেই থাকা, মধ্যেই যে আমি ফুটবল খেলবো। খেলবো। আসলাম ভাই ওর নিয়ে খুব জি, ই জি, করতো, খুবই তো ও ছোট থেকেই খুব ভালো ভালো ই একটা করতো। আছে। তো ওরে বলতাম, দেখতাম যে আমরা দেখতাম কেন আসলাম ভাই তো ভালো ভালো। আমরা তো তখন ঢাকার মাঠে 7 মাস 8 মাস 9 আচ্ছা, মাস। আপনার এই এলাকায় লাস্ট জাতীয় দলে খেলা যোগ্যতা অর্জনকারী প্লেয়ারটির নামটা কি লাস্ট? আমাদের সর্বশেষ এই এলাকার না, এলাকা। আসলে গুগনগর ইউনিয়নটার মধ্যে ইউনিয়নের আলামিন আর হচ্ছে আচ্ছা আচ্ছা, আলামিন আরাফাতে উঠে আসে। আচ্ছা, যেহেতু দেখা গিয়েছে খেলোয়াড়রা কিন্তু খেলার মধ্য দিয়ে তারা তাদের ভাগ্য পরিবর্তন ঘটাতে সক্ষম হয়। যেহেতু আমরা বলে থাকি ফুটবল ইজ নট অনলি ইন্ডাস্ট্রিয়াল গেম বাট অলসো দ্য সোর্স অফ দ্য ইনকামটার মাধ্যমে কিন্তু ভালো একটা অবস্থান তারা যেতে পারে। বাট আমার প্রশ্ন হলো, সেখানে যে কোচিং ডিপার্টমেন্টে যারা থাকেন তারা তাদের ভাগ্যটা কেন পরিবর্তন করাতে পারেন না সেখানে? আসলে আপনাকে তো বললামই, সবার আগে হলো মানসিকতা। এখন আমি আমাদের একাডেমির যে কোচ, জি আমাদের একাডেমিটা চালাই সিনিয়র প্লেয়ার, সামাজিক কিছু মানুষ, জি জি আর হচ্ছে কিছু সিনিয়র প্লেয়ার, Senior player। এদের দ্বারাই কিন্তু পরিচালিত হয়। জি আমাদের এখন হয়তো সভাপতি নাই, জি। সভাপতি আমার চাচা থাকাকালীন হ্যাঁ, যখনই আমরা একটা আবদার নিয়ে গেছি পূরণ করছি। জি যখনই বলছি যে বল নাই, ওকে আমি ঢাকা থেকে নিয়ে আসবো, হ্যাঁ। গাড়িতে নিয়ে এসে ফোন দিয়ে বলতেছে যে এই বল নিয়ে আসি, নিয়ে যাও, নিয়ে গেছি। আমরা চিন্তা করিনি। আচ্ছা আচ্ছা দেখা গেছে তার বাইরেও কিছু পারিপার্শ্বিক ব্যাপার আছে যে ওনাকে পাচ্ছি না, জি, জি। উনি আসতে পারতেছে না। এলাকার সামাজিক যে বড় বড় ভাইরা আছে, চাচারা আছে, তাদের কাছে গেছি আমরা যে আমাদের কিছু হেল্প লাগবে, আমাদের এইটা লাগবে সেটা লাগবে। আমরা সমাজের ভাই ব্রাদার বলেন, চাচা বলেন, সবার কাছ থেকে আমরা সাহায্য পেয়েছি। সাহায্য, হ্যাঁ, এই একাডেমির আসলে সুনাম আছে। সুনাম আছে। একাডেমির যতগুলো প্লেয়ার আছে, করে আমার চোখের দেখায় কারোর সাথে মন মানি না। মন মালিক না, চমৎকার প্লেয়ার চমৎকার। তুমি ফুটবল খেলো, হ্যাঁ ফুটবল খেলো, মানে সিনিয়র জুনিয়রের মধ্যে ভালো ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, কমিউনিকেশন খুব ভালো। চমৎকার চমৎকার। তো এলাকার মধ্যে আমরা যার কাছেই যাইতাম, মানে ফিরে আসতাম না, কিছু না কিছু দিত। এক পারতাম না দুই পারতাম না, এক পারতাম দিত। আমরা খুব প্রাউড যে এলাকার মধ্যে আমরা এলাকার বড় ভাইয়েরা বলেন, ইয়েরা বলেন, সবাই হেল্প করে আমাদের একাডেমিতে। আমরা এইভাবেই চলি। দেখা গেছে যে আপনার কাছে, আপনি বড় ভাই, হ্যাঁ, আপনার কাছে একদিন গেলাম, আবার কিন্তু যাওয়াটা নিজের কাছে নিজের কাছে একটু লাগে। তখন দেখেন আমরা সিনিয়র প্লেয়ার যারা আছি, জি জি, তারাই এটা মেনটেন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইভাবেই চলছে। ওইভাবেই চমৎকার। চলছে। তাহলে কি আপনারা কোনো মিল ইন্ডাস্ট্রি যারা পরিচালনা করে থাকেন, অর্থবিত্তের চমৎকার একটা জায়গা আছেন, তাদের কাছে কি আপনি কোনো বিনয়ের সহিত আবেদন জানাবেন আসলে আপনার আমরা এই একাডেমির জন্য? অবশ্যই একাডেমির জন্য আমি আবেদন জানাবো। এই যে বড় বড় ইন্ডাস্ট্রিজগুলো আমাদের একাডেমির জন্য, মানে একটা যদি আপনি একাডেমি চালাতে গেলে যদি ফান্ড না থাকে, ফান্ড না থাকে, ওই একাডেমিটা আমরা 2টা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হইলাম আপনার পাগলাতে, জি জি জি, আলীগঞ্জে, হ্যাঁ আপনি দেখছেন। আমি দেখেছি আচ্ছা, আমরা 2টা টুর্নামেন্টে যে অর্থটা পাইছি, এটা আমরা অ্যাকাউন্টে রাইখা মাশাআল্লাহ। 2 চ্যাম্পিয়ন হইয়া আমরা প্রায় 4 বছর চলছি। 4 বছর, তাই যে অনেক কিছু আমরা কারোর কাছে হাত পাতি হাত পাততে হয়। হ্যাঁ, ওই 4 বছর আমরা কারোর কাছে হাত পাতি নেই। আচ্ছা, আমরা সবসময় এই টাকা দিয়ে চলতে পারে। দেখা গেছে একটা বাচ্চাদের টুর্নামেন্ট হয়েছে, যেমন বন্ধের একটা টুর্নামেন্ট যাইতে হবে, খরচ আছে। খরচ অবশ্যই খরচ আছে। হ্যাঁ, আমরা তো আর সবাই সিনিয়ররা যারা গেছি যে ভাড়াটা তো অন্তত অবশ্যই অবশ্যই ভাড়া তো একটা লাগবেই। টুর্নামেন্ট খেলতে গেলে 3-4 হাজার খেলার পিছে পরে একটু ওদের চাপ পায়নের প্রয়োজন আছে। সেটাই। তারপর আমরা একাডেমির প্লেয়াররা ওটা করতাম না। যেহেতু রাজীব ভাই, কিছুদিন আগে আমরা একটা সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলাম নারায়ণগঞ্জের কিংবদন্তি কোচ, ক্রিকেট কোচ যিনি আমাদের জলিস দা, ওনার হাত ধরে কিন্তু 7 জন 8 জন 9 জনের মতো জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলার যোগ্যতা অর্জন করেছে, এবং যাকে প্রচুর সম্মানে ভূষিত করেছিল সে ইন্ডিয়া থেকে একজন ক্রিকেট কোচ এসে জানতে পারলেন যে উনি জাতীয় দলে 7 জন 8 জন করে খেলোয়াড় প্রেরণ করতে সক্ষম হয়েছেন তার হাত ধরে। সেখানে বলেছিলেন সে জাতীয়ভাবে কেন তিনি মূল্যায়িত হচ্ছেন না। আমরা জাতীয়ভাবে না বলি, কিন্তু আমাদের নারায়ণগঞ্জ জেলা ভিত্তিকও কিন্তু তেমন তিনি মূল্যায়ন পাননি। যেহেতু আজ পর্যন্ত তিনি যে 70 সনে নারায়ণগঞ্জে এসেছিলেন, ভাড়া বাড়ি দিয়ে যে তার যাত্রা শুরু, এখনও কিন্তু তিনি সে ভাড়া বাড়িতেই থাকেন। বাট দেখা গিয়েছে, আমার কথাটার অর্থ হলো যে ওনার হাত ধরে যারা উঠে এসেছে তাদের অবস্থান আল্লাহর মেহেরবানিতে করে ভালো পজিশনে গেছে। কিন্তু এই ধরনের কোচরা
নিরুপায় নিভৃতি কিন্তু থেকে যাচ্ছে, অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে আড়ালে থেকে যাচ্ছে। এটার থেকে আমাদের উত্তরণের জন্য সে আমাদের সমাজপতি, ক্রীড়াপতিদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? আসলে ওনাদের মানে এখন তো যে হয়েছে যে কেউ কারো না, জি কেউ কারো না। তাই এখন এই লেভেলের কোচ, যেমন আমাদের একাডেমির আসলাম ভাই, ওনার হাত ধরে প্রতি বছর জি এমন কোনো ইয়ার নাই যে ইউথ লেভেল বলেন, আপনি ন্যাশনাল টিম বলেন, জি জি কেউ না খেলে না। না খেলে, হ্যাঁ। আমাদের একাডেমিতে আমি, রুন ইসলাম, আলামিন, আলামিন, হ্যাঁ, হ্যাঁ, সুলতান, সুলতান, এবারে বিপ্লব, জি, জুয়েল রানা, জুয়েল রানা, তারপরে এখন আছে বাবু, বাবু, হ্যাঁ, আলামিন, আরাফাত, সবাই কিন্তু একটা লেভেলে হ্যাঁ, খেলছে। তো সেই ক্ষেত্রে এইসব কোচদের, যেমন মামুন ভাই বললাম যে মামুন ভাই কিছুটা মাসিক রিয়াজউদ্দিন আল মামুন সাহেব, মামুন সাহেব হেল্প করতেছে। জি জি এটা করা উচিত ছিল ডিএফ এর, করা উচিত ছিল বাফুফের, হ্যাঁ, যে কোন লেভেলে এখন এই যে আমি বললাম বাফুফেকে যে বাফু একাডেমির অলরেডি অলরেডি ধরেছে, এটা যদি শুধু ধরার ক্ষেত্রেই থাকে তাহলে কিন্তু কাজ করতে হবে। ওনারা যে উদ্যোগটা নিছে যে একাডেমিকে নিবন্ধন করার পরে এদের কাছে কিছু মানে বাৎসরিক একটা বল দিবে, এটা দিবে। তা আমি এর বাইরে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে এইসব ধরনের কোচগুলা যারা আছে তাদের যাতে মানে একটা মাসিক বলেন, বাৎসরিক বলেন, বিএফএফ ইভেন কি ডিএফএ থেকে যাতে কিছু হেল্প করে, এটা আসলে তারাও মানে হবে আর কি। কিছুদিন আগেও আমাদের এক সাক্ষাৎকার অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচিত সে সবুজ সাহেবকে। তিনিও ওনার কাছে আমি বলে জিজ্ঞেস করেছিলাম তৃণমূলের কোচদের জন্য আপনাদের কি চিন্তা ভাবনা। উনি বলেছেন, হ্যাঁ, আমরা নতুন আঙ্গিকে নতুন রূপে আমাদের সে চিন্তা ভাবনা আছে, কোচদেরকে কিভাবে আমরা আমাদের আওতায় এনে তাদেরকে সহযোগিতা করা যায়। আমরা সেই দিনের অপেক্ষা আছি, সেইভাবে বাংলাদেশ ফুটবলটা জাগ্রত হোক, ফিরে আসুক, আবার কামবোধ করে আসুক, আমাদের সেই এস.এম. সালাউদ্দিনের মতন খেলোয়াড়দের জন্ম হোক বুড়ি বুড়ি, আমরা সেটাই চাই সকল সময়। তাহলে আমাদের এই একাডেমিগুলি পরিচালনার জন্য যারা তৃণমূলের হয়ে কাজ করছে তাদেরকে আমরা কিভাবে সাপোর্ট দিতে পারি মানসিকভাবে? অর্থনীতি তো বললেন, মানসিকভাবে কিভাবে সাপোর্ট দিতে পারি? মানসিকভাবে সাপোর্ট দিতে হলে আপনার মনে করেন মাঠে আনতে হবে, মাঠে এনে বুঝাইতে হবে যে এটাই ফুটবল। আসলে ফুটবলটা শুধু ফুটবল খেলা না, একটা শৈল্পিক। হ্যাঁ, এটা মানসিক বলেন, শারীরিক বলেন, সব ক্ষেত্রেই উপভোগ্য। তো এটা আসলে যদি প্রতিভা থাকে, মানসিকতা থাকে, আমি মনে করি আসেন, ফুটবলে আসেন, স্পোর্টসে আসেন, নট অনলি ফুটবল, স্পোর্টসে আসেন। আপনার পছন্দ ক্রিকেটে আসেন, ছেলেকে অন্তত দিনে 2 ঘন্টা হইলেও খেলাধুলার মধ্যে রাখেন, আপনার মন মাইন্ড সবকিছু চেঞ্জ হবে। আমাদের হয় না এমন অনেক রেকর্ড আছে, ফুটবল সেটা অনেক জায়গায় চলে গেছিল, তারপর আবার আমরা ধরে নিয়ে আসছি, ফুটবলে দিছি। আচ্ছা, ফুটবলে আইনা দেওয়ার পরে সে সব ছেড়ে দিয়ে শুধু ফুটবলই থাকছে। এমন অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার আছে। তো ফুটবলে থাকলে, খেলাধুলা থাকলে, স্পোর্টসে থাকলে সবকিছু ছেড়ে দেওয়া সম্ভব না। আপনি বলতে চাচ্ছেন যে জীবনে পরিশ্রম নাই সেই জীবনটি হলো গুরুতর অপরাধের একটা জীবন। ফুটবল খেলছি বিদায় আমি পরিশ্রম করতে পারতেছি। আমি যখন এখন আমার হাইটে জিতে দিব, আমি হাইটে জিতে পারতেছি। আমি কিন্তু স্পোর্টস না হলে, স্পোর্টসম্যান না হলে এত সম্ভব না। তাহলে কি বলতে চাচ্ছেন যে স্পোর্টসের মাধ্যমে ভবিষ্যৎ কর্ম জীবনে ঢোকার যে ব্যবস্থা, সেখানে গেলে এই সমস্যায় পড়তে হবে না, আপনি মনে করেন সেটা? তাহলে আমরা কিভাবে আমাদের সেই সময়টাকে আমরা সবসময় কাজে লাগাতে পারবো? ওই যে বললাম যে প্রতিদিন হলে 2 ঘন্টা 3 ঘন্টা করে হলো বিকালে খেলার প্রতি সময় দিন। খেলার প্রতি সময় দিন, দেখবেন একটা জিনিস যে আমি ফুটবল খেললাম না, আমি এইভাবে পাড়ায় খেললাম। যখন খেলার মজা পেয়ে যাবো তখন দেখবেন যে নতুন করে উদ্বুদ্ধ হয়ে তখন বলবো যে ইভেন কি আমাদের বাচ্চারাও আসতেছে, সবাই আমাদের আন্ডার 10, আন্ডার 12, আন্ডার 14, 20 জন 25 জন করে প্রতিদিন প্লেয়ার হচ্ছে। তো আমি এখন প্র্যাকটিস করাই, প্রতিদিন প্র্যাকটিস করি, খুব ভালো লাগে। মানে বাচ্চাদের নিজে একটু কথা বেশি বলতে হয় বাচ্চাদের সাথে, তারপরে ভালো লাগে। আচ্ছা, আপনি যে এই যে নতুন করে বাচ্চাদের গাইড করতে গিয়েছেন, বাচ্চাদেরকে গাইড করা সহজ না বড়দেরকে গাইড করা সহজ? বাচ্চাদের গাইড করাটা অনেক কঠিন। তো এতদিন তো বুঝতাম না, আমাদের ওস্তাদ করতো। তো এখন অবশ্য আমি রিসেন্ট আমি একটা সি লাইসেন্স করছি, কোচিং। ধন্যবাদ। সি লাইসেন্স করছি, কোচিং সি লাইসেন্স। তো
আলহামদুলিল্লাহ এটা করার পরে মনে হলো যে না আমি কিছু ফুটবলে কিছু করি। হ্যাঁ, এটা তো অবশ্যই, এটা কিন্তু দায়, এটা কিন্তু আপনার কর্তব্যের মধ্যে পড়ে। যেটা আপনি যে ফুটবলার, 2টা ফুটবলার যদি রাজীব জন্ম দিতে পারেন, সেখানেই আপনার সার্থকতা। যেহেতু আপনি শেষ করে আপনি ঘুমিয়ে থাকবেন, বাড়িতে বসে থাকবেন, আমরা কিন্তু সেখানে সেই দিকটা কিন্তু ওই ব্যক্তি কিন্তু রেসপেক্ট করি না। আমরা যে তাদেরকে রেসপেক্ট করি যারা তাদের জীবন সায়ান্ন পর্যন্ত এই ক্রীড়াঙ্গনের সাথে লেগে থাকবে, অ্যাডহেয়ার টু দ্য স্পোর্টস সাইড লেগে থাকবে। আমরা সেখানে তাদেরকে ওয়েলকাম জানাই সকল সময়। কেননা দেখা গিয়েছে যে অনেক প্রতিভাবান ফুটবলার বাংলাদেশকে অনেক আপনার আনন্দের সাগরে বলি, সুনামের সাগরে তারা কিন্তু ভাসিয়েছেন, বাট ওনারা কিন্তু সেই ধরনের একাডেমি করেননি, খোলেননি, যেই কারণে আমার মনে হচ্ছে ফুটবলের কিছুটা সেখানে গ্যাপ সৃষ্টি হয়ে গিয়েছে। কেননা আপনি রাজীব যখন একটা কোচিংয়ে থাকবেন, তখন মনে হবে যে রাজীব স্যারের আন্ডারে কোচিং করতে পারলে আমার হয়তো বা ভালো একটা শিক্ষা হবে, যেহেতু রাজীব স্যারও ভালো একটা জায়গা থেকে এসেছেন। এই যে ভালো একটা জায়গা থেকে আসার পরে কেন যেন অনেকে তার ব্যবসা বাণিজ্য বা ফ্যামিলি নিয়ে তারা কিন্তু সরে যাচ্ছেন। এই সরে যাওয়া কিন্তু আমাদের ফুটবলের জন্য কিন্তু অসুবিধা সংকট বলে মনে করেন আপনি? অবশ্যই অবশ্যই অবশ্যই। তাহলে এখন যে হচ্ছে আমি দেখতেছি ফুটবল ফেডারেশনের সবাই প্লেয়াররা দেখলাম বি লাইসেন্স করতেছে, সি লাইসেন্স, এটা অবশ্য ভালো দিক। হ্যাঁ, ভালো প্লেয়ারদের গিয়ে আসবে, এটা স্বাভাবিক। নন প্রফেশনাল একজন কোচ আইসা কিছু বুঝবে না বা শিখাইতে গেলেও কিছু ব্যাক পেতে হবে। দেখেন প্রফেশনাল প্লেয়ার, আমি খেলা ছেড়ে দিছি, আমি স্পোর্টসের সাথে জড়িত, আমি একটা একাডেমি খুললাম, আমি কিন্তু সবকিছু বুঝবো যে কোন লেভেলে থেকে কোন লেভেলে যেতে পারি, কোন লেভেলে থেকে কোন প্র্যাকটিসটা করতে পারি। আনপ্রফেশনাল কোচিং করা, কোচিং লাইসেন্স নেওয়া, সে কিন্তু ওই দিকটা চিন্তা ভাবনা করতে পারবে না, হয়তো সময় লাগবে তার, কিন্তু আমার কিন্তু প্রফেশনাল প্লেয়াররা ওই সময়টা লাগবে না। তাই আমি মনে করি সাবেক যে প্লেয়াররা আছে অনেকেই সময় দিতেছে, আমি ধন্যবাদ জানাই। দেখি আমি ফেসবুকে এখন অনেকেরই দেখতেছি, আমাদের সিনিয়র ভাইয়েরা যারা আছে সব লেভেলে, যেমন সাব চ্যাম্পিয়ন যারা আছে, সবাই ফুটবলের দিকে ইনভলভ হচ্ছে। আপনি কি মনে করেন নতুন করে একটা আন্দোলন স্টার্ট হয়ে গিয়েছে? হ্যাঁ, অবশ্যই, এটা অবশ্যই। যেমন আমি ওদিন দেখলাম আলফাজ ভাই, বেলাল ভাই, হ্যাঁ, তারপরে মানিক ভাই, তারা একটা একাডেমি করছে, সুমেধা বঞ্চিত। আমার খুব ভালো লাগছে এই জিনিসটা, যে ওনারা যদি এটা করতে পারে। তারপর মিলন ভাইরে দেখলাম মুন্সিগঞ্জে একটা করছে। আপনি যে বেলাল ভাইয়ের কথা বলেন, একটু বলিনি, আগামী বুধবার দিন আমরা সে বেলাল ভাইয়ের সে কোচিং ক্যাম্পে আমরা যাচ্ছি, আমাদের ধনী স্পোর্টস যাচ্ছে, সেখানে ওনার চিত্রটা আমরা তুলে ধরার চেষ্টা করব বেলাল ভাইকে। বেলাল ভাই, আপনি সেই দিনের অপেক্ষায় থাকুন, ধনী স্পোর্টস আপনার সে আঙ্গিনায় চলে আসছে। আজকে যে আমাদের রাজীব ভাই আপনার কথা স্মরণ করেছে, সেই স্মরণের পরিপ্রেক্ষিতে আপনাকে আমরা আরেকবার মনে করলাম, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বিশেষ করে আমরা ফিরে আসি আমাদের সেই সালাউদ্দিন ভাই সম্পর্কে ফিরে আসি। সুকর্ম কখনো হারিয়ে যায় না, তিনি যে সুকর্ম করেছেন সেটা কেন হারিয়ে যাবে না? আসলে ওনার কর্মের মাধ্যমে উনি বেঁচে আছেন, হ্যাঁ, বেঁচে থাকবেন ইনশাল্লাহ। আশা করি যে আমাদের যে একাডেমিতে যে ওনার অবদান আসলে এটা বলার না। ভেরি গুড কন্ট্রিবিউশন। আমরা যদি কমিটি যদি ইচ্ছা করতে পারতাম, যদি নিয়ম থাকতো যে উনি আজীবন সভাপতি থাকবো, আমরা রাখতাম, আমরা রাখবো, চেষ্টা করবো যাতে ওনার, আমরা এটা তো যেভাবে হোক ওনার সম্মান, ওনার সম্মান দিকে রাখবো। ওনার অবদানের কথা বলে আসলে শেষ করা যাবে না একাডেমির পক্ষে বা এলাকার মধ্যে। একাডেমি বলেন, এলাকা বলেন, সামাজিকতা বলেন, সব ক্ষেত্রে ওনার অবদানটা আসলে বলার না, আমরা বলতে পারিও না। তো আসলে ওনার মতো মানুষ সমাজ বলেন, স্পোর্টসে বলেন, সব ক্ষেত্রে। কিন্তু আমার দেশের মানুষ মরে গেলে সম্মান পায়, বাট জীবিত অবস্থায় সম্মান পায় না। আপনি কি মনে করেন উনি জীবিত অবস্থায় কিছুটা হলে সম্মান পেয়েছেন বা মনের ভিতরে আত্মতৃপ্তি নিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন? আসলে উনি যে লোক ছিল, মানে একঘেয়েমি লোক ছিল, যে কোনো অন্যায়কে প্রশ্রয় দিতেন না, যে অন্যায় হয়েছে আমি যাবো না, সে যত বড় মন্ত্রী হোক এমপি হোক, আমি যাবো না। এই জিনিসটা ওনার ভিতরে আমরা মাঝে মাঝে বুঝাইতাম যে আপনার লেভেলের মানুষ অনেকে ফুটবল ফেডারেশনের অন্তর্ভুক্ত, আপনি কেন জানেন না, এটা পরিবেশ নেই, এটা নেই, সেটা নেই, বলতো যে আসলে ওরকম মানুষ দরকার ছিল। তাহলে কি ওনার সেই এক ঘেমিটাকে কি আমরা শক্তিতে কি পরিণত করতে পারি না? অবশ্যই পারি, অবশ্যই পারি। এই যে স্পোর্টস, আমাদের ফুটবল ফেডারেশনে তো সবাই স্পোর্টসম্যান, সবাই স্পোর্টসম্যান, তাহলে কেন আমাদের এই লিগ হবে না? লিগ হয় না, টুর্নামেন্ট হয় না, কেন হয় না? তারা তো ফুটবলার ছিল। আমি আশা করি এই দিকটা আসলে আগে আসতেছে। যেহেতু আমাদের করোনা ভাইরাসের কারণে কিন্তু আমাদের যে সেকেন্ড ডিভিশন, নারায়ণগঞ্জ জেলা লিগের সেকেন্ড ডিভিশন, সেটা কিন্তু একেবারে সান্নিধ্যে এসেই কিন্তু বন্ধ হয়ে গেল আমাদের করোনা ভাইরাসের কারণে।
সেটা প্রত্যেকটা ক্লাবকেও ভালো একটি সম্মানী ভালো একটা সেখানে কিন্তু স্পন্সর করার চিন্তা ভাবনা করেছিলেন আমাদের তানভীর টিটু সাহেব। উনিও কিন্তু যথার্থ চেষ্টা করে যাচ্ছেন। আমরা ওই একটা কথা বলেছি যে আমাদের ধরনের স্পোর্টস সমালোচনায় বিশ্বাসী না, আমরা আলোচনায় বিশ্বাসী। আমরা আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে পারি, বাট একজনকে দোষারোপ করে কিন্তু সমস্যার সমাধান করা যায় না। আমরা সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, যেহেতু ক্রীড়াঙ্গন হচ্ছে চমৎকার একটা পবিত্র জায়গা। আচ্ছা, আমরা মুখে বলি পবিত্র জায়গা, কিন্তু আমরা মনের ভিতরে সে পবিত্রতা আনতে পারি না কেন? তো মানে আলোচনা করি আমরা যে এটা করব সেটা করব, করার মধ্যেই থাকে, বাট এটা প্রকাশ হয় না। সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা ইশতেহার দিলাম, বড় একটা ইশতেহার দিলাম, 4 বছর আমরা ইশতেহার করলাম, কিন্তু ইশতেহারের প্রথম বছর হয় 80% বা 60% 70%, তারপরের বছর ইশতেহার কিন্তু হয় না। এই জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে। এখনো কিন্তু সময় যায়নি, সময় আছে। তো আমি আশা করব স্পোর্ট যারা কর্ণধার ফুটবল ফেডারেশন আছে বা ডিএফএ আছে, তাদের আমি বলবো যে আপনারা যেহেতু ফুটবলার আছেন, ফুটবলের প্রতি বছর অন্তত লিগটা টুর্নামেন্টগুলো ধরে রাখেন, ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতে ফুটবলের আরো নারায়ণগঞ্জে আমিও দেখতে পাচ্ছি এই বছরও কিন্তু ইপিলিয়ন গ্রুপের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা, আন্তরিক সহযোগিতায় কিন্তু 150 ছেলে এবার পাইনিয়ার লিগ খেলেছে। এটাও কিন্তু একটা শুভ সংবাদ আমাদের নারায়ণগঞ্জ জেলার জন্য। আচ্ছা, কিছুদিন আগে আমাদের সে প্রমিলা ফুটবল একাডেমির যিনি সভাপতি আমাদের আজমতুল্লাহ খন্দকার, তিনি ইন্তেকাল করেছেন, অসময়ে চলে গিয়েছেন। যেভাবে আমাদের এস এম সালাউদ্দিন অসময়ে আমাদের চলে গিয়েছেন, আমাদের সেই দুঃখের সাগরে ভাসিয়ে। এই যে ওনারা চলে যাওয়ার মধ্য দিয়ে আমিও দেখেছি সেই আমাদের প্রমিলা ফুটবলেরও কিন্তু ভালো একজন গাইডেন্স ছিলেন আমাদের সেই সালাউদ্দিন, উনিও চলে গেলেন। এখন আজমতুল্লাহ খন্দকার চলে গিয়েছেন। আপনার কি মনে হয় সে একাডেমিটা কিভাবে চলতে পারে, কিভাবে চলা উচিত? যারা ওই সেক্টরটার মধ্যে আছে, যেমন আমি বিদ্যুৎ ভাইয়ের কথা বলবো, বিদ্যুৎ ভাইয়ের কথা বলবো। বিদ্যুৎ ভাই একজন কোচ, একা হয়ে গেলেন। আমি আশা করি যে তাদের যে সিনিয়র প্লেয়ার আছে, পারভেজ ভাই বলেন, ওয়ালি ভাই বলেন, আদার্স আরো অনেক ভালো সময় দেয়। আসলে বিদ্যুৎ ভাই যদি সাহায্য করে, আশা করি এটা আমার মনে হয় হবে না। আর বিশেষ করে এখানে তো অর্থনৈতিক একটা সাপোর্টের প্রয়োজন আছে, যে সাপোর্টটা আমি দেখেছি আজমতুল্লাহ খন্দকার সাহেব কিন্তু জনে জনে কিন্তু রিকোয়েস্ট করে করে আমার একটা পাওয়ার ছিল। একটু সমস্যা হবে, বাট আমি আশা করব যে যদি 10 মিলি করি গাছ, মেয়র সাহেব আন্তরিকভাবে একটা সহযোগিতা দেন, এবং মেয়র সাহেব যদি সেই সহযোগিতা একটু দ্বিগুণ করেন বা বৃদ্ধি করেন, এই ব্যাপারে যদি আপনি একটু প্রার্থনা করেন। না, অবশ্যই এটা সবারই দায়িত্ব, সিটি কর্পোরেশন বলেন, যে যার মাধ্যমে যে যার অবস্থান থেকে যদি এটা করে না, আসলে আমার মনে হয় এটা তো স্পোর্টস জিনিস, এটা তো সব জায়গায় সবকিছু ইয়ের মধ্যে হবে। তো আমি আশা করবো সিটি কর্পোরেশন থেকে মেয়র সাহেব উনি যদি এই দিকটা একটু নজর দেন, তাহলে আমার মনে হয় একটু। ধন্যবাদ। আমরা জানতে পেরেছি গতকাল সে আজমতুল্লাহ খন্দকার সাহেবের সহধর্মিণী, তিনি সেই প্রমিলা ফুটবল একাডেমি পরিদর্শনে এসেছিলেন। এসে তিনি সকলকে বলেছিলেন আন্তরিক সহযোগিতার কথা, যেভাবে আজমতুল্লাহ খন্দকার সহযোগিতা করেছেন এবং ওনার সহধর্মিণী সেভাবেই সহযোগিতা করবেন, এরকম আশ্বাস উনি দিয়ে গিয়েছেন গতকাল। আমরা আপনাকে সবসময় আপনার পাশে সেই ধনী স্পোর্টস আছে, ধনী স্পোর্টসের সেই ক্রীড়া সমাজ আছে, আপনি এগিয়ে যান। আমরা আপনার সাথে সকল সময় কিভাবে আপনাকে আমাদের সেই বিত্তবানরা সাপোর্ট দিতে পারে, আমরা সেই বিত্তবানদের কাছে আমরা বিনীতভাবে সকল সময় প্রার্থনা করে যাব, আবেদন নিবেদন করে যাব। যেহেতু আমরা একটা জিনিসে বিশ্বাস করি, আমরা যদি আমাদের সেই ক্রীড়া সমাজের ভিতর, মানুষের ভিতরে কিন্তু একটা যেটা বলে থাকি যে খেলাধুলার প্রতি একটা প্রেম আছে, কিন্তু হয়তো আমরা বুঝাতে পারি না। আমাদের ওনাদের কাছে যে আমরা যে বুঝাবো, সে বোঝানোর হয়তো অক্ষমতা আমাদের, সেটার জন্য আমরাই দায়ী। এমনও লোক আছে তারা কিন্তু বসে আছেন, কখন তাদেরকে আমরা কল করব, কখন তারা আসে। আবার কিছু লোক আছে কিন্তু চলে আসে, না ডাকলেও চলে আসে। এই দুই ধারার লোক আছে। এখন বিশেষ করে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা এখন দাঁড়িয়েছে কিন্তু সেই প্রমিলা ফুটবলকে নিয়ে। এটাকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে। নারায়ণগঞ্জ জেলার মধ্যে কিন্তু একমাত্র একটা মহিলা ফুটবল, এই দিকটা বাঁচানোর জন্য আমি ডিএফএ কে আমি আশা করবো যে সাহায্যের জন্য এগিয়ে আসে। সিটি কর্পোরেশন আছে, সেটা যেতে হবে, তাদের কাছে যেতে হবে, সমস্যার সমাধান বলতে হবে, মামুন ভাইয়ের কাছে যেতে হবে, যে সমস্যা তুলে ধরতে হবে। তুলে না ধরলে তো আপনি এটা সাহায্য পাবেন না। তাহলে আমরা যেহেতু নারায়ণগঞ্জের মধ্যে একটি ক্লাব, মামুন সাহেবও কিন্তু আন্তরিকভাবে সহযোগিতা করছেন। এখন যদি মামুন সাহেবও যদি শুধু প্রমিলার জন্য একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখে সেই ওনার যে সম্মানীটা যদি একটু বৃদ্ধি করেন,
এই ব্যাপারে মামুন সাহেবের প্রতি আপনার কি আবেদন থাকবে একজন ফুটবলার হিসেবে? একজন ফুটবলার হিসেবে আমি মামুন ভাইকে স্যালুট জানাই এই কারণে জি জি যে উনি যেভাবে একাডেমিগুলো হেল্প করে যাচ্ছে। আসলে টাকা তো সবারই আছে, জি 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 টাকা তো অনেক শিল্পপতি আছে, অনেক শিল্পপতি আছে। ফুটবলের প্রতি মানে বা আপনি বলতে স্পোর্টসের চাচ্ছেন প্রতি অনেকেরই মাথা আছে মস্তিষ্ক নেই। মস্তিষ্ক নেই। হ্যাঁ। আসলে সবারই তো টাকা আছে, টাকা টাকা ব্যয় করার জায়গাও আছে, জায়গা আছে কিন্তু স্পোর্টস এমন একটা জিনিস জিনিস। আজকে আপনি দেখেন তরফদার রুল আমিন সাহেব অনেকে জানতো না, অনেকে চিনতো না। না না আজকে স্পোর্টসে আসার পরে কিন্তু তরফদার সাহেব যে কেমন মানুষ, কেমন কি রকম মানুষ, কি রকম চিনতে পেরেছি। চিনতে পেরেছে। হ্যাঁ। যে আজকে সালাম মুর্শিদি ভাই যদি ফুটবল থেকে সরে যেত, এই প্রজন্ম জানতো না জানতো না যে সালাম মুর্শিদি একজন প্লেয়ার ছিল। সালাম মুর্শিদি সাহেব উনি সহসভাপতি ছিল, এখন চিনতে পারতেছে যে উনি সব আগে ফুটবলার ছিল। ফুটবলার ছিল। হ্যাঁ, তো এই যে মানে পরিচিতি, হ্যাঁ, জি, জি। স্পোর্টসে আসার যে পরিচিতি, এগুলো কিন্তু বিরাট ব্যাপার। জি জি তাহলে মানে আমাদের ওইভাবে এগিয়ে আসতে হবে। যেটা একটা সময় দেখেছি আমরা নারায়ণগঞ্জের মধ্যে হাতে গোনা কয়েকটা কোম্পানি ছিল, এখন কিন্তু অগণিত কোম্পানি। আসলে সব অগণিত কোম্পানি- কিন্তু সেই সাপোর্টটা নাই। আগে অল্প ছিল, অল্পর ভিতরে আমাদের কিন্তু প্রচুর সাপোর্ট ছিল। আর এখন এত কোম্পানি হয়েছে কিন্তু আমরা সাপোর্ট পাচ্ছি। আসলে ওনাদের কাছে যাইতে হবে, জি যে বুঝাতে হবে, বুঝাতে হবে, পরিস্থিতি পরিবেশগুলা জি, জি, জি। তুলে ধরতে হবে। তুলে ধরলে আমি আশা করি যে আসবে। এটা তো স্পোর্ট জিনিস, এটা তো মানে একটা ভালো জায়গা। জি জি এটা তো এখানে তো অন্যায়ের কোনো প্রশ্রয় নেই। হ্যাঁ, ডিসিপ্লিন, এই জায়গা থেকে স্পোর্টস থেকে আমরা অনেক কিছু শিখি। জি 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 ডিসিপ্লিন, অবশ্যই মেইনটেইন, অবশ্যই অনেক কিছু, স্নেহ, সবকিছু। আমরা এই জিনিসগুলো যদি না থাকে আপনি একজন স্পোর্টসম্যান হতে পারবেন না। যেহেতু আপনাদের কিন্তু একটা কিন্তু বাণী থাকে বা টিপস থাকে খেলোয়াড়দের, এই খেলার ভিতরে কখনোই রেফারির সাথে তোমরা ওইভাবে বিহেভ করবা না। এটা থাকে অনেক সময় আমরা খেলার পারপাসে, এটা অনেক সময় অন্যটা হয়ে যায়, সেটা কিন্তু মানে খেলার ক্ষেত্রেই হয়। আগের থেকে কিন্তু অনেকটা শৃঙ্খলা আসছে। আগে যে কোনো খেলা নিয়ে, ফুটবল খেলা নিয়ে কিন্তু মারামারি হাতাহাতি হয়ে যেত। আমরা আগে প্র্যাকটিস করতাম, এখন যে প্র্যাকটিস যে মানে সেশনগুলা, এই সেশনগুলা কিন্তু আগে ছিল না। এখন কিন্তু যে নিত্য নতুন সেশনগুলো, এটা কিন্তু ইউথ লেভেলে থেকে শুরু হয়। আমরা কিন্তু ইউথ লেভেলে এই সেশনগুলো পাইনি। আমরা কিন্তু প্রিমিয়ারে যাওয়ার পরে 2 বছর পরে কিন্তু গিয়ে সেশনগুলো পাইছি। তো এখন যে ইউথ লেভেলে যে সেশনগুলো করতেছে, মানে ইউরোপিয়ান, আমেরিকান, মানে ইন্টারন্যাশনাল, এই সেশনগুলো করার পরে প্লেয়ার কিন্তু আরো বেশি স্পিন্ডার হওয়ার কথা, আরো বেশি করে। এই যে একটা বললাম যে যদি আপনি ডিসিপ্লিন মেইনটেইন সবকিছু করেন, আশা করি যে বাংলাদেশে আসলে অনেক আগে অসম্ভব কোনো ব্যাপার না। হ্যাঁ, ধন্যবাদ। যেহেতু বর্তমান আমাদের তথ্য প্রযুক্তির যে যুগটা আসছে, সেই যুগটা কতটুকু করলেন আমাদের ফুটবলের জন্য মনে করেন? তত্ত্ব ব্যাপারটা হচ্ছে আসলে আমাদের স্পোর্টসগুলো আগে আমরা শুধু বিটিভি দেখতাম। বিটিভির মধ্যে খেলা দেখলে, হ্যাঁ, বিটিভি খেলা দেখাইলে যেটা দেখাইতো সেটাই দেখতাম। হ্যাঁ, আমাদের কোনো মাধ্যম ছিল না। তো এখন এতগুলো চ্যানেল হওয়ার পরে কেন আমাদের স্পোর্টসের একটা চ্যানেল নাই? এটা আমাদের প্লেয়ার হিসেবে একটা দাবি যে একটা বাংলাদেশে একটা স্পোর্টস চ্যানেল 24 ঘন্টা চ্যানেল করুক, যে সব ধরনের খেলায়, যে ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন, এই যে APL বলেন, এগুলো আমরা অনেক সময় দেখতে পাই। চ্যানেলে দেয় বা আমাদের তৃণমূলও চলে আসুক ওই ক্যামেরাগুলা। হ্যাঁ, তৃণমূলে চলে আসুক, যে কোনো জায়গায় টুর্নামেন্ট হচ্ছে, এই নারায়ণগঞ্জ জিএফএ একটা টুর্নামেন্ট হচ্ছে, আসুক, দেখাক, আসুক। হ্যাঁ, দেখো এটা এই যে আপনি ধরনী আপনাকে আমরা আশ্বস্ত করতে চাই, ধরনী স্পোর্টস কিন্তু তৃণমূলদের জন্যই কিন্তু ধরনী স্পোর্টসের জন্ম, এবং তৃণমূলদের নিয়েই কিন্তু তার পথ চলা শুরু। ইনশাল্লাহ আপনাদের ছোট ছোট আসরেও আমাদের সে ধরনী স্পোর্টসকে দাওয়াত করবেন। ধরনী স্পোর্টসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বাইরেও যারা আমাদের দর্শক শ্রোতা আছেন বা দর্শক বৃন্দ আছেন, তারা কিন্তু সেই খেলাগুলো উপভোগ করতে পারছেন এবং আমার ধারাবাহিক শুনতে পারছেন। এই যে একটা ছন্দের খেলা ফুটবল, আমরা বলতে সুরতাল ছন্দ, সেই ছন্দটা ফিরে আসুক, আমরা সকল সময় কামনা করি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি আমাদের সেই এক বীর মুক্তিযোদ্ধা আফাজউদ্দিন আহমেদ সাহেবের বাড়িতে, এবং ওনারই সুযোগ্য সন্তান, আমাদের অত্যন্ত প্রিয় এবং সকলেরই প্রিয় মুখ, সে মোহাম্মদ কাউসার আহমেদ রাজীব। দীর্ঘদিন যাবৎ ফুটবলের অঙ্গনে থেকে চমৎকার ফুটবলটাকে তিনি যেভাবে ঢেলে সাজানোর চেষ্টা করেছেন, এবং এখন তিনি কিন্তু নিজের কোচিং ডিপার্টমেন্টে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে চমৎকার একটা সময় কাটাচ্ছেন। এটি হচ্ছে মানুষের কিন্তু বিভিন্ন ধাপ।
এই ধাপগুলি নিয়ে আমরা সামনে দিয়ে এগিয়ে যাব, বাংলাদেশ ফুটবলটাকে চমৎকার একটি জায়গায় নিয়ে যাব, যেভাবে নিয়ে গিয়েছিল আমাদের সে 70-80 দশকের ফুটবলাররা। আমরা চাইব আমাদের সেই জায়গাটা আবারও ফিরে আসবে ইনশাল্লাহ। যেহেতু ধর্নী স্পোর্টস আপনাদের সাথে আছে, ফুটবলের সাথে ধর্নী স্পোর্টস আছে এবং রাজীবদের মতো লোক ধর্নী স্পোর্টসের সাথে আছে, সেখানে বাংলাদেশের ফুটবলটা আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে নিতে পারবো, এই আশা ব্যক্ত করছি আজকে অনুষ্ঠানের মাধ্যমে। যেহেতু রাজীব ভাই যারা অনুষ্ঠানটা অবলোকন করলেন, দেখলেন, তাদের উদ্দেশ্যে যদি 1 মিনিটে কিছু বলতেন। আসলে ফুটবল এমন একটা জিনিস, স্পোর্টস এমন একটা জিনিস যে স্পোর্টসে যদি যাই অন্য কোনো কিছু মানে খেয়াল থাকে না, যে আমি একটা অন্যায় করব, অন্যায়টা মানে করতে পারি না, যে চিন্তা করি যে আমি অন্যায় করতে গেলে আমার ফুটবল নষ্ট হবে। যদি ফুটবল স্পোর্টস ভালোবাসি, আমি বলবো যে প্রত্যেকটা ফ্যামিলির মেম্বার যে পুরুষ বলেন স্পোর্টসে আসেন, বিকালে অন্তত 3 ঘন্টা সময় দেন। আশা করি যে সঠিক পথে সবাই চলতে পারবেন। এটাই আমার মাদকমুক্ত সমাজ করতে পারবো, মাদকমুক্ত দেশ করতে পারবো। সবকিছু আমরা স্পোর্টসের মাধ্যমে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক। যেহেতু আমাদের আরেকটি পর্ব আছে, সংক্ষিপ্ত পর্ব, সেটা হলো পেনাল্টি শুট আউটের মাধ্যমে ওনাকে সংক্ষিপ্ত কিছু প্রশ্ন করা হবে, সেখান থেকে একটা মজার কথাগুলি বেরিয়ে আসবে। সেই অংশ দেখার জন্য আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এখনকার পর্ব থেকে আমি মোহাম্মদ নজরুল ইসলাম আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, শুরুতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় নজরুল ভাইকে, যিনি দারুণ উপস্থাপনা করেছেন। হ্যাঁ, ওনার থেকে অনেক কিছু জানা শেখার আছে, অবশ্যই আমি অনেক কিছু শিখে, বিশেষ করে ওনাকে ধন্যবাদ। আমি প্রোগ্রামের শেষ লগ্নে চলে আসছি, যেহেতু প্লান্টি শুট আউটটা হয়েছে একটা মজার খেলা। এটা ভাই আপনাকে প্রশ্ন করব, মজার প্রশ্ন, আপনাকে উত্তর দিতে হবে। তার আগে আমি কিছু কমেন্টস নিয়ে নিচ্ছি। আবিদ হাসান খান শুভকামনা জানিয়েছেন, ধন্যবাদ। মহিমা আক্তার মহিমা, যিনি আমাদের প্রমিলা দর্শক এবং যিনি খেলা নিয়ে বিশ্লেষণ করেন, উনি বলছেন তৃণমূল খেলোয়াড়দের তৈরি করার আগে প্রাধান্য দিতে হবে তৃণমূল কোচদের। আমার সাথে কি রাজীব আঙ্কেল একমত? আপনি একমত কিনা? অবশ্যই একমত, কারণ তৃণমূল কোচদের যদি তৃণমূল পর্যায়ে যদি কোচদের আপনি প্রাধান্য না দেন, তাহলে তো ফুটবলার বের হবে না। তৃণমূল পর্যায়ে কোচদের প্রাধান্য দিতে হবে, তৃণমূল কোচদের দেখতে হবে, তাইলে না নিচ থেকে ফুটবল তৈরি হবে। তা আসলে ফুটবলের তৈরি হতো বা 20 বছরের পরে গিয়ে তো তৈরি হয় না, তৃণমূল থেকেই তৈরি হয়। সেক্ষেত্রে আমি আপনার সাথে একমত। আচ্ছা, ধন্যবাদ। জজ ভাই গাবতলী কোচিং সেন্টারে শুভকামনা জানিয়েছেন আপনাকে, ধন্যবাদ। আর ওয়ালি মামুন ভাই, রাজীব ভাই অসাধারণ খেলোয়াড়, ধন্যবাদ। আচ্ছা, যেহেতু কমেন্টস আমাদের নেওয়ার মতন বেশি একটা থাকে না, সময় চলে শেষ হয়ে যায়, তার আগে আমি রাজীব ভাই থেকে প্রোগ্রাম শুরু আগে আমি কিছু প্রশ্ন জানবো। আপনি এমন কোনো দেশে বাইরে খেলেছেন এবং দেশে খেলেছেন, এমন একটি খেলা বলবেন যেটা এখনও আপনার তাক লেগে আছে এবং সেটার বর্ণনা দিবেন। আমার একটা খুব মনে পড়ে, ইন্ডিয়াতে জামশেদপুরে টি20-তে আন্ডার-20 আমরা ন্যাশনাল টিম যখন ইন্ডিয়াতে গেলাম একটা টুর্নামেন্ট খেলতে, টাটা, তো উজবেকিস্তানের সাথে খেলা। তো আমি 11-এ আসলাম উজবেকিস্তানের সাথে। ইসুফ ভাই কোচ ছিল, মারুফ, ফ্যামিলি সবাই ছিল আমরা। তো ওই খেলার মধ্যে মানে আমরা খুব বৃষ্টি-বিঘ্নিত ম্যাচ হচ্ছে, তো আমরা খুব ভালো খেলতেছিলাম উজবেকিস্তানের সাথে। তো খুব সবাই ভালো খেলতেছিলাম। খেলার পরে একটা বল মারছে, আমি ক্লিয়ার করতে যে নিজে জ্বালিয়ে গেছি, তো নিজেই গোল করে ফেলছি। তো এখন 1 গোলে হারতেছি, তো হাফ টাইম পর্যন্ত 1 গোলে হারছি। খুব আমার ওপর খুব রেগে গেছি। তা আমিও একটু তো গোল নিজের দোষে তো আর হয় না, আমরা ক্লিয়ার করতে গেছি, গোল হয়ে গেছি।
তো ঠিক আছে, লিটন ভাই কোচ ছিল, সহকারী কোচ। লিটন ভাই আমাকে খুব মানে সাহস দিল যে রাজীব কিছু হবে না, ডোন্ট ওয়ারি, খেলো তুমি, এটা ভুলে যাও। তা আবার সেকেন্ড হাফ শুরু করলাম, তারপর আমরা 2 গোল কনসিভ করলাম, 3-0। তো 3-0 হওয়ার পরে গ্যালারি থেকে সব দর্শকরা বাংলাদেশ হারেগা এরকম মানে বাজে বাজে কথা বলতেছে। লাস্ট 20 মিনিট এমিলি 1 গোল করলো, মানে এরকম প্রেশার দিলাম আমরা। উজবেকিস্তান খুব খুব কোয়ালিটিফুল খেলা। তো আমার ফ্রেন্ড আমাদের মলয়, ও 1 গোল করে ফেললো লাস্ট মোমেন্টে। 91 মিনিট মনে হয় আরেক গোল করে ফেললাম, তখন 3-3। তা আমার খুব স্মরণীয় একটা ম্যাচে, মানে এই ম্যাচে আমরা যে ফিরে আসবো কেউ চিন্তাও করিনি। তো খুব ভালো একটা ম্যাচ খেলছি, আমার জীবনের স্মরণীয় একটা ম্যাচ। এটা কত সালে? এটা 2004-এ। আচ্ছা, যেহেতু স্বর্ণিম জানলাম, আপনার কষ্টের কোনটা এখনো খুব মানে রাত্রে মনে পড়ে, এটা এমন একটা ম্যাচ খুব কষ্টের? আসলে ম্যাচ কষ্টের মনে পড়ে একটা ম্যাচ ছিল 2011-তে মনে হয়, ফেডারেশন কাপ মুক্তিযোদ্ধার সাথে। 11-তে মনে হয়, হ্যাঁ 11-তে কোয়ার্টার ফাইনাল খেলা, আমরা জিতলি সেমিফাইনাল, ফরাসগঞ্জ আর হচ্ছে মুক্তিযোদ্ধা। খুব ভালো খেলছি আমরা, খুব ভালো খেলার পরে তখন মুক্তিযোদ্ধা খুব ভালো টিম, বিগ বাজারের টিম। মানিক ভাই কোচ, আমাদের কামাল বাবু ভাই কোচ। তো ওই ম্যাচটা খুব ভালো হওয়ার পরে ম্যাচ ট্রাই হলো ট্রাইব্রেকারে যাওয়ার পরে ফার্স্ট কিক আমি, হ্যাঁ সবসময় আমি আগেই মারতাম। তো আমার লাইফে ওই প্রথম ঘটনাটা, ফার্স্ট কিক যখন আমি মারতে যাই, তখন যাওয়ার আগে আমার বোটের ফিতেটা খুলে গেল। তো আমি কিছু বুঝলাম না, বুঝার আগে আমি কি বলবো, ফিতেটা খুলে গেল, আচ্ছা ওকে ডোনরি। তারপরে এই করে যখন মারতে গেলাম, বল মারলাম ঠিকই, কিন্তু বারের উপরে। তো আসলে মারার পরে খুব আপসেট হয়ে গেলাম যে কি করলাম। আচ্ছা যাই হোক, আরও তো 4টা মারে আছে। আসার পরে তো সবাই মারলাম, আমরা হারিয়ে গেলাম, 5-4 গোলে হারিয়ে গেলাম। ওই দিন এমন কান্না পাইছে আসলে বলে বুঝাইতে পারবো না। আসলে তখন ওই যে আলিম ভাই ছিল ক্যামেরাম্যান, উনি কিছু ছবি তুলছিল, সেই সময় পেপারও দিয়েছিল। আসলে ওটা খুব কষ্টের ছিল। আর একটা কষ্টের ছিল যেদিন আমি মানে আবাহনীর সাথে ব্যথা পাই, আবাহনী দীপালি খেলা চলতেছে, তখন ব্যথা পাই। এই 2টা জিনিস আসলে আমার খুব কষ্ট দেয়। মানে এখনো কি আপনার মনে পড়লে এখনো কষ্ট? মানে কষ্ট কি, আসলে কষ্ট না, মানে হাসি ভাই এখন শুনলে, যে তখন আসলে যে ফুটবলের প্রতি যে ভালোবাসাটা, এটা আসলে মানে প্রকাশ এখনো পায়। যে আসলে কান্না করছিলাম, যে কেন কান্না করছিলাম নিজেই বুঝতে পারতেছিলাম না। আবার যখন ব্যথা পাইছিলাম, তখন শুনছিলাম যে খুব মেজর, তখন মানে নিজের বুঝতে পারতেছিলাম না যে আসলে কেন ব্যথা কেন পাবো আমি। খুব কষ্ট হয়েছিল। আপনি যখন খেলোয়াড় জীবনের প্রথম খেলা, ওই খেলা আপনি কি জয় দিয়ে শুরু করেছিলেন? হ্যাঁ, এটা এটা মানে ঢাকার মাঠে খেলা। আমরা তখন আন্ডার-16 মনে হয়, আন্ডার-16, ওই যে আপনাকে ছবি দেখালাম। তো ওই 16-এই মনে প্রথম খেলাটা আমার ঢাকার মাঠে, ওটাই তখন পেয়েছি। প্রিয় দর্শক, ধন্যবাদ। এখন আমি প্ল্যানটি শুট আউট শুরু করতে যাচ্ছি। আপনি তৈরি তো? আর এই প্রশ্নটা হচ্ছে মজার, আপনি এড়িয়ে যাবেন না। যদি ব্যাখ্যা চাই ব্যাখ্যা দিবেন, ব্যাখ্যা না দিলে বলে যাবেন, ঠিক আছে? ফুটবলার না হলে আপনি কি হতেন? ফুটবলার না হতাম, ক্রিকেটার হতাম। আচ্ছা আচ্ছা, তার মানে ক্রিকেট খুব ভালো খেলতাম, মানে খুব ভালো খেলতাম। আসলে আমার ক্রিকেটে নেওয়ার জন্য আমার জারদ ভাইয়ের বড় ফ্রেন্ড ছিল বিদ্যুৎ ভাই, তো ট্যাপ টেনিসে তখন খুব খেলা হইতো, তখন খেলতাম। পরে পাপ্পু ভাই, মনো ভাইদের সাথে খুব ভালো ম্যাচ খেলতাম আমি ট্যাপ টেনিসে। খেলার পরে উনি আমার বলছিল যে তুমি ক্রিকেটে দিয়ে দাও রে, ওর খুব ভালো লাইফ আছে। তা আমাদের হচ্ছে ফুটবল পরিবার, ক্রিকেট যাবে না, সেক্ষেত্রে ফুটবলই যাওয়ার। আপনি অবসর টাইমে কি করেন? অবসর আসলে খেলার বাইরে অবসর সময় গান টান শুনি, আড্ডা মারি ফ্রেন্ডদের সাথে। এখন তো অবসর খুব একটা পাওয়া যায় না, কারণ ব্যবসা আছে, ব্যবসা করি। আপনার প্রিয় খেলার দেশের মধ্যে একজন প্রিয় খেলোয়াড়? হ্যাঁ, প্লেয়ার। অবভিয়াসলি ইমন বাবু। আর বাইরে? বাইরের মেসি, রোনাল্ডো, দুজনেই। আর প্রিয় ক্লাব দেশের মধ্যে?
দেশের মধ্যে আবাহনী। কেন আবাহনীটা কেন? আসলে ছোট থেকেই কেন জানি আবাহনীর খুব ভালো লাগতো। আমার চাচা কিন্তু মোহামেডানে খেলতো, বাট আমি আবাহনীর প্রতি কেন জানি ছোট থেকেই একবারে মানে খুব ভালোবাসতাম আবাহনীর। খেলছে মোহামেডানে, বাট আবাহনীর এটা যেন কেন মানে মনে হইতো যে না আবাহনী এরকম একটা। বাইরের ক্লাব? ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ। আচ্ছা আচ্ছা। আর প্রিয় মাঠ দেশের মধ্যে? বঙ্গবন্ধু মাঠ। আর বাহিরে? বাইরেতে আসলে ফুটবল অতটা মানে বাইরে যাইনি আমি, তারপরও মানে খেলার মতো। খেলার মধ্যে দেখেন ওটা আপনার খুব ভালো লাগে ওই খেলাটা, মানে ওই মাঠটা দেখলে আপনার ভালোই লাগে। বাইরের মাঠে বলতে গেলে ন্যু ক্যাম্প, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ মাঠগুলা খুব মানে খুব ভালো লাগে। কোন গোলকিপারকে দেখলে মানে গোল দিতেই হবে আপনার দেশে? জি জি। আসলে কোন গোলকিপারকে আপনি খেলার অবস্থায় থাকতে হবে, ওনার নামটা কি? মানে আসলে এরকম চিন্তা ভাবনা আসলে কখনো হয় নাই, তারপরও মানে এটা আসলে বলা যাইতেছে না যে এরকম সিচুয়েশন তৈরি হয় নাই যে আমার গোল করতে হবে। বা আমার একটা ফ্রেন্ড আছে আলামিন, ও আমরা যখন ফরাসগঞ্জে খেলতাম একসাথে খেলতাম, তখন মানে ওর সাথে মজা করতাম যে আমি তোরে গোল করবো, আমি তোরে করবো, এরকম আর কি। এটা হইতে পারত, গেমের মধ্যে ওরকম হতো না। আচ্ছা। আপনি প্রিয় খাবার? প্রিয় খাবার বলতে ভাত মাছ। ভাত মাছ। আর প্রিয় ফুল? গোলাপ। আচ্ছা, গোলাপটা কেন? যে গোলাপ মানে ছোট থেকেই দেখতাম যে গোলাপ সুন্দর, একটা লাল গোলাপ, এই জন্য আর কি। আচ্ছা, প্রিয় রং? প্রিয় রং নীল। নীলটা কেন? নীলটা আসলে ওরকম ভাবে জামা কাপড় নীল পরা হয় না, বাট কেন জানি নীলটারই ভালো লাগে। আর অবভিয়াসলি তো সাদা তো এজ এর সব কিছুই আছে। আর আপনার প্রিয় কবি? আসলে কবি তো কখনো মানে কবিতা তো পড়া হয় না, তারপরও ছোটবেলায় যে পড়তাম কবি জসিমউদ্দিন, কবি নজরুল ইসলাম। সর্বশেষ আপনার কাছে একটা প্রশ্ন থাকবে, যেহেতু আপনি এই যে কোচ হচ্ছেন, কোন বয়স থেকে আপনার খেলোয়াড় হওয়ার দরকার, তৈরি করার দরকার? আসলে ফুটবল খেলতে হলে মানে গ্রাসরুট থেকেই খেলা উচিত। গ্রাসরুট থেকেই ফুটবল তৈরি হয়ে যায়। তা আমি মনে করি 8 থেকে 10 বছর বাচ্চাদেরই আসলে এই লেভেলটা থেকেই স্টার্ট করা উচিত আর কি আমি মনে করি। তারপরও বাইরের দেশে যে 6-7 বছরে তৈরি হয়, বাট আমাদের দেশের সিচুয়েশনে তো এই বয়সের বাচ্চাদেরকে মাঠে দেয় তো 10 থেকে 12 বছরের মধ্যে আমার মনে হয়। আর কোচ তো আপনার কোন আপনার মনে করেন যাদেরকে বাচ্চা আছে তাদের কিভাবে ট্রেনিং করা উচিত? বাচ্চাদের কিভাবে ট্রেনিং করা উচিত? আসলে বাচ্চাদের ট্রেনিং করা উচিত হচ্ছে তাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক বিহেভ করতে হবে, আনন্দ করতে হবে, মানে মজা করে ফুটবলটা খেলতে হবে। এরকম আমাদের মানে বাচ্চাদের নিয়ে যে বুঝাতে হবে, এটা করতে হবে, এটা ভুল করব, এটা দেখাই দিতে হবে, আনন্দ করতে হবে, মাঠের মধ্যে ফানি কিছু প্র্যাকটিস আছে এগুলো করতে হবে, যাতে ওরা উদ্বুদ্ধ হয় যে পরবর্তী সেশনের জন্য যে আমি আবার কালকে আসবো, আবার মজা করব, আবার খেলবো, এইভাবেই আর কি। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আরেকটা বিষয় জানিয়ে রেখে, আগামী 13 তারিখে বাংলাদেশে খেলা আছে, যেটা নতুন চ্যানেল হয়েছে টি স্পোর্টস নামে, সেখানে এই খেলাটা লাইভ করবে এবং শুভকামনা জানাচ্ছি সেই টি স্পোর্টসকে। আপনারা বেশি বেশি এরকম খেলাধুলা দেখাবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।